এই আমি আমার রোল জানি না, আচ্ছা রোলটা কোথায় পাবো? হ্যালো? হ্যালো? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আমি আমার রোল জানি না, রোল কই পাবো? আচ্ছা ভাইয়া, আপনার মেইল চেক করে দেখবেন যে ডি সেকশনের সবার একটা এক্সেল শিট দিয়ে দিয়েছিল, অনেকদিন আগেই দিয়েছে, 15 তারিখে। ওই শিটটা কি হ্যাঁ। আপনার কাছে আছে? না মনে হয়। আচ্ছা, আপনি এই চ্যাট বক্সে আমাকে ডিরেক্ট মেসেজ করেন, আমি আপনাকে ওটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই মেসেজ দিছি। আপনি কি ডিউতে আছেন আপনি? বুঝিনি ভাইয়া, কি বললেন? আপনি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির? ও না ভাইয়া, আমি নন ব্যাকগ্রাউন্ডের একজন। আমি ঢাকা ইউনিভার্সিটি না, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সোসিওলজি থেকে অনার্স করছি, কিন্তু কোন ইন্টারেস্ট কোন থাকার ইয়ার আছেন কারণে আপনি? আমি এখানে অ্যাড হয়েছি। কোন ইয়ার আছেন আপনি? থার্ড ইয়ারে। কথা আমার তাহলে এক ব্যাচ senior। আপনার ইন্টার পর্যন্ত কি মানে আপনি মানে কমার্স ব্যাকগ্রাউন্ড? উম ভাই, আপনাকে আমি ইনবক্স করতেছি, হ্যাঁ? আপনি আমাকে পরে নক দিন, পরে কথা বলবো। এটা তো ও, ক্লাসের টাইম, রেকর্ড হচ্ছে আসলে। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। ভাই আমি স্যার না ভাই, আমি স্টুডেন্ট। আচ্ছা, সবাই কি কি বই নিছেন ভাই? সবাইকে বই নিছেন? আমি তো মনোয়ার হোসেন স্যারের বইটা নিছি। আচ্ছা, আমি তো এখন নেই শীট গুলা আছে আমার কাছে, ওইগুলো পড়তেছি। আচ্ছা, কি বই নিতে হবে স্যারকে কি যা বলবো আজকে? একটা তো ক্লাসে হয়েছে আমাদের শুধু, আর এদিকে ডেটও হ্যাঁ ভাই, দিয়ে আমরা দিচ্ছে। ওইটাই মনোর স্যারের ইয়েটা নিছি, বইটা নিছি। আচ্ছা, মনোয়ার স্যারের বইটাই নাকি আহ, খুব মানে পড়লেই হয়ে যায়? ওইটাই নিন ভাই, ওইটা নিয়ে পড়েন তাহলে হবে। মনোয়ার হ্যাঁ স্যারের হ্যাঁ, বইটা বইয়ের। আপডেট সেপ্টেম্বরে বের হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপডেট ভার্সন এটা। হ্যাঁ, সেপ্টেম্বরে বের হয়েছে। ওইটা পড়লেই হয়ে যাবে ভাই, যারা পাশ করছে তারা বলে যে দূর একটা বই পড়লেই হয়, আইটি অত পড়া লাগে না। ভাই তাহলে ম্যানুয়াল আর লাগবে না? ম্যানুয়াল তো নাই এখানে, ম্যানুয়াল শুধু না ম্যানুয়াল না, নাই তো, আইসিবি থেকে যে ম্যানুয়াল দিছে। ওটা ম্যানুয়াল ওটা না, ওটার সিলেবাস। সাথে হ্যাঁ। ভাই বই দিল যে। আচ্ছা, চিকন একটা, ওইটা ম্যানুয়াল না হ্যাঁ ভাই, ওটা হ্যাঁ হ্যাঁ, সিলেবাস। হ্যান্ডবুক ভাই, ওটা ওটা সিলেবাস। হ্যান্ডবুক। ওটা হ্যাঁ, ওটা সিলেবাস syllabus। ওইটা। জি। আর ইয়া, মনোয়ার স্যারের বইয়ের দামও কম, বইটা ভালো হবে ভাই, মনোয়ার স্যারের বইটাই কিনেন। কত ভাই প্রাইস কত দিতেছে নিয়েছিল ভাই? আপনার কাছে নতুন? নতুন তো কত নিয়েছিল আপনার কাছ থেকে? 740 টাকা। ও, আমরা ধরেন দুইটা নিছি হচ্ছে, আইটি আইটি নিছি আর হচ্ছে অ্যাসুরেন্স নিছি, দুইটাই আমাদের হচ্ছে 800 টাকার মতো লাগছিল। কবে তো নিয়েছেন ভাই ভালো। এটা বইটা? আচ্ছা, মনোয়ার স্যারের বইটা কোন জায়গায় দিয়ে নেবো? আচ্ছা, মনোয়ার স্যারের বইটা কোন জায়গায় দিয়ে নেবো? আমি তো ঢাকা আইসিএবি তে থেকে অনেক যেখানে আইসিএবি তে যেখানে বইগুলা দিছে ওখানে বললেই দেয়। ওখান থেকে আমি নিছি, তিনশো ভাই পঞ্চাশ টাকায় মনোয়ার নিছিল আমার থেকে। মনোয়ার স্যারের বইটা কি হ্যালো। নিউ সিলেবাস অ্যাড করছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম নাহিদ আসসালাম। ভাই কি আছেন? জি, হ্যালো ওয়ালাইকুম আসসালাম। নাহিদ ভাই, ক্লাসটা রেকর্ড হইতো, পার্সোনাল কথা বা অন্য আদার্স কথা এই জায়গায় যেতেন, কেউ বলবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সবাই ঠিক একটু আছে, ঠিক আছে। সাবধানে, ক্লাস রেকর্ড হচ্ছে তো, পরবর্তীতে আপনারা করবেন। আচ্ছা, মনোয়ার স্যারের বইটা এমনি কোথায় পাবো, এতটুকু তো বলেন কি? ভাই গ্রুপে একটা ছবি দিছিল রয়্যাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মামুন, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন স্যার? আমি আলহামদুলিল্লাহ ভালো। আমি তো অভিজিৎ দাদার সাথে আজকে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, যোগাযোগ করতে পারি নাই। দাদা কি কোনো ক্লাস নিতে পারছেন নাকি আজকেই প্রথম? স্যারে মেবি নিয়েছিলেন। নাহিদ ভাই, স্যারে কি একটা ক্লাস না দুইটা ক্লাস মনে হয় নিছে? একটা ক্লাস নাহিদ ভাই, নিয়েছিল, একটা ক্লাস হয়েছিল আমাদের। একটাই ক্লাস হয়েছে আমাদের, ফার্স্ট ক্লাস, এটা সেকেন্ড ক্লাস। একটা ক্লাস হয়েছে আর এটা তাহলে সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে হচ্ছে ভাইয়া প্রথম অবজেক্টিভটা শুরু করেছিল অভিজিৎ দা। মানে আমাদের যে সিলেবাস অনুযায়ী তাহলে উনি প্রথম চ্যাপ্টারটা পড়িয়েছেন, তাই তো? উনি প্রথম চ্যাপ্টার না, এটা মানে বেসিকটা শুধু আমাদেরকে পড়াইছে সবগুলারে। বেসিকটা পড়ানো হয়েছে শুধু only। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের যেমন চারটা সিলেবাসের এরিয়া দেয়া আছে। প্রথম প্রথম এরিয়াটা আছে বিল্ডিং ইনফরমেশন সিস্টেম, তারপর আছে ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন টেকনোলজিস, লাস্টে আছে বিজনেস কন্টিনিউইটি প্ল্যানিং, ডিজাস্টার রিকভারি প্ল্যান। তো তাহলে হচ্ছে যে উনি সরাসরি কোনো চ্যাপ্টারে যান নাই, কিন্তু ওভারভিউ দিয়েছেন আমাদের কোর্সটা সম্বন্ধে, রাইট? হ্যাঁ, ফাউন্ডেশন কনসেপ্ট ইনফরমেশন এরকম একটা হেডলাইন আচ্ছা দিয়ে আচ্ছা, একটা হ্যাঁ স্লাইড দিয়েছিল আমাদের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। আর হচ্ছে যে সিলেবাস সম্বন্ধে কি আপনারা পুরো ওভারভিউ পেয়েছেন? পুরো সিলেবাসটা আমরা বুঝতে পারছি যে আমাদের সিলেবাসে কি কি কভার করতে হবে? মানে আমরা আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার যদি হই তাহলে ধরেন সুবিধা হয়। একটা হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন, কেমন কোশ্চেন হবে আমাদের এই 50 মার্কের পরীক্ষাটাতে। এরপর আমাদের যে লার্নিং অবজেক্টিভসগুলি দেওয়া আছে, সেই লার্নিং অবজেক্টিভস অনুযায়ী আমাদের ডিটেইলে কি কি পড়তে হবে আমাদের সিলেবাসে বলে দেওয়া আছে। যেহেতু আমাদের এটার জন্য সেপারেট কোনো ম্যানুয়াল প্রোভাইড করা নাই,
এবং ম্যানুয়ালটা নাই এই কারণে যে আসলে টপিকসগুলো অনেক আপডেটেড। তো আপডেটেড টপিকস ইন্টারন্যাশনালি সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায়, বা বিদেশি বইকে আমরা ফলো করতে পারি এই সাবজেক্টের উপরে ভিত্তি করে। এবং সিলেবাস পরিবর্তন হওয়ার পরে এটা করার জন্য হয়তো ইনস্টিটিউট একটু সময় নিচ্ছে, কোনো এক সময় আমাদের কাছে এটা রিলেটেড ম্যানুয়াল চলেও আসবে আর কি। তো আমি সিলেবাসটা একটু আপনার সাথে শেয়ার করি 2 মিনিট, দেখি আমরা যে কি কি বিষয় আলোচনা হয়েছে, তারপরে আমরা আমাদের টপিকসে চলে যাব আর কি। আপনারা কি সিলেবাসটা দেখতে পাচ্ছেন নাকি ডকুমেন্টটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে পুরোপুরি। জি জি। এটাই আমাদের লেটেস্ট সিলেবাস, তাই না? এই সিলেবাসের যে আমাদের পোর্শনগুলি আছে সেইগুলো আমরা একটু ক্লিয়ার হই। দেখেন আমাদের 4টা এরিয়া আছে স্পেশালি, যে আমাদের কোন কোন এরিয়াতে ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়তে হবে। এই 4টা এরিয়ার উপরে ভিত্তি করে আবার একটু ডিটেল করে দেওয়া আছে। প্রথমে আছে লার্নিং অবজেক্টিভ, একটু সংক্ষিপ্ত রূপ। তো লার্নিং অবজেক্টিভের আমরা এখানে একটু সংক্ষিপ্ত আছে, পরে যদি যাই এইখানে ডিটেল আছে। ভাই যেহেতু শুরু করছে, আমরা প্রথম চ্যাপ্টারটা বাদ দিচ্ছি, ওটা ভাই কন্টিনিউ করবে। আমরা সেকেন্ড চ্যাপ্টারটা একটু দেখি। আমাদের সেকেন্ড চ্যাপ্টারের টপিক্সটার নাম হচ্ছে যে ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম, লার্নিং অবজেক্টিভ 2 হিসাবে। এখানে দেখেন লেখা আছে ক্যান্ডিডেট কি কি বিষয়ে বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিবে। এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে আসলে পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশন নেওয়া। তাহলে প্রথমে লিখছে এক্সপ্লেইন মেটিকুলাস মাইগ্রেশন অফ ডাটা ফ্রম লিগেসি টু মডার্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন, ডিমান্ডস প্রিসিশন, encompasses preservation of data integrity, precise planning, হ্যাঁ, থ্রো টেস্টিং অ্যান্ড সাকসেসফুল কনভার্সন। তাহলে একটা পুরনো সফটওয়্যার থেকে আমাদের ইনফরমেশন যদি আমরা নতুন সফটওয়্যারে কনভার্ট করি, মাইগ্রেশন করি, ট্রান্সফার করি, সেক্ষেত্রে কি কি বিষয় আমাদের মিনিমাম ফলো করতে হবে সেটা একটু বর্ণনা এখানে আছে। একটা নতুন সিস্টেম ডেভেলপমেন্টের কি কি ফেজ থাকে এবং ওই সিস্টেমটা ইনস্টলেশনের প্রক্রিয়াগুলো কি, কনফিগারেশন থেকে শুরু করে ম্যানেজমেন্ট পর্যন্ত, চেঞ্জ ম্যানেজমেন্ট পর্যন্ত। আমরা সিস্টেম ডেভেলপ করলে সেখানে আমাদের ইনফরমেশন টেকনোলজি বেসড কিছু অ্যাসেট পারচেস করতে হবে। সেই অ্যাসেটটাকেও ম্যানেজ করার একটা ব্যাপার আছে এখানে, যে অ্যাসেট ম্যানেজমেন্টটা কিভাবে হবে, এবং ওই অ্যাসেটের সেফটি সিকিউরিটি এনশিওর করাটাই একটা অনেক গুরুত্বপূর্ণ পার্ট। কারণ আমরা যেখানে সফটওয়্যারটা ইনস্টল করব, ওই সফটওয়্যার যে সিস্টেমটা নিয়ে কাজ করবে, ওইখানে যে হার্ডওয়্যার সিস্টেম আছে এইটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, যে আমরা আসলে প্রপারলি এটাকে ম্যানেজ করতে পারতেছি কিনা। এরপর আছে ইফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস অফ ডেপ্লয়েড সিস্টেম, মানে নতুন যে সিস্টেমটা আমরা এখানে ডেপ্লয় করলাম ওই সিস্টেমটার ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে, যে আমরা আসলে প্রপার সিস্টেমে এটাকে ডেভেলপ করতে এবং ইনস্টলেশন ইমপ্লিমেন্ট করতে পারলাম কিনা, এবং এখান থেকে আমরা সব বেনিফিটগুলো কিভাবে পাচ্ছি। এরপর যেটা আছে যে আমাদের এই সফটওয়্যার ডেভেলপমেন্টের পরে আসলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো ইনসিডেন্ট হয়ে থাকে, সেই প্রবলেম বা ইনসিডেন্ট এগুলো ম্যানেজ করার ক্ষেত্রে আমরা কি পদ্ধতি অবলম্বন করব এবং আমরা কিভাবে আসলে এগুলো ম্যানেজ করতে পারি।
আর লাস্ট অপশন আছে যে আমরা যে ইমপ্লিমেন্টেশন করলাম, ইমপ্লিমেন্টেশন করার পরে আমাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সফটওয়্যারটা ডেভেলপমেন্ট হলো কিনা সেটার ভিত্তিতে আমাদের যে অবজেক্টিভস থাকে বা আমাদের স্টেক হোল্ডারদের রিকোয়ারমেন্ট বা তাদের যে এই পার্টগুলো এখান থেকে কনফার্ম করা। লাস্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশনের পরে পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ, আমাদের লার্নিং অবজেক্টিভ ট্যুর। এইটা আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং যে কি কি জিনিস আমাদেরকে শিখতে হবে এটার ভিত্তিতে প্রশ্ন হবে। আমরা কি জানি যে আমাদের কি কি প্রশ্ন হবে বা কেমন করে প্রশ্ন হয়? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা এইটা একটু ক্লিয়ার যে অবজেক্টিভস গুলো জেনে গেলাম আমাদের টপিকস অনুযায়ী। এই টপিকস গুলো আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করব আজকে। আমি আরেকটা ডকুমেন্ট শেয়ার করছি, একটু সময় নেই। পরীক্ষায় আমাদের যে প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো কি কি ধরনের প্রশ্ন হবে তার একটা নির্দেশনা আমাদের ইনস্টিটিউট থেকে যারা কোশ্চেন করবেন, কোশ্চেন সেটার, তাদের জন্য দেয়া আছে। দেখেন লেখা আছে ইনস্ট্রাকশন ফর সেটিং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। কিভাবে আমরা কোশ্চেন এবং অ্যান্সারগুলোকে সাজাবে পরীক্ষায় এবং আমরা কিভাবে উত্তরগুলি করব। তাহলে প্রথমে আছে যে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদের কি কি নিয়ম পালন করতে হবে, যে চুজ ওয়ান অ্যান্সার ফ্রম মেনি এরকম থাকতে পারে এমসিকিউতে। চুজ মোর দেন ওয়ান অ্যান্সার, তাহলে কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে প্রশ্নটা আমাদের এখানে কোশ্চেন সেটিং করা হবে সেটার উত্তর একের অধিক থাকতে পারে। তাহলে এমন হতে পারে বি, সি অ্যান্ড ডি বা ডি অ্যান্ড ই। তাহলে এইটাও একটা প্যাটার্ন যে সবসময় যে একটা প্রশ্নের একটা সঠিক উত্তর হবে এরকম না। আবার আরেকটা প্যাটার্ন হচ্ছে অল অফ দ্য অ্যান্সার। দেখা গেল যে 4টা অপশন দেওয়া আছে, 4টাই সঠিক, অথবা একটা ডেফিনিশনকে 4 ভাগে এখানে লেখা হয়েছে। হ্যাঁ, একটা প্রশ্নকে 4 লাইনের একটা প্রশ্ন, এটার উত্তর এটা কি করছে, এ তে 1 লাইন, বি তে 1 লাইন, সি তে, ডি তে, এরকম করে 4 লাইনে 4টা দিয়ে দিছে। তাহলে কি হয়েছে যে সবগুলো মিলে আমাদের প্রশ্নের উত্তর। অথবা ট্রিকি কোশ্চেন হতে পারে যেটাতে আসলে কোনো উত্তরই নেই, মানে সঠিক উত্তর এখানে নাই, প্রশ্নটা আছে কিন্তু সঠিক উত্তর নাই। কাজেই আমরা যদি টপিকস গুলোকে সঠিকভাবে বুঝতে না পারি, আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার না হয় আমাদের, তাহলে আমরা যদি মনে করি যে কোশ্চেনের মধ্যে তো এ বি সি 4টা থাকে, যে কোনো একটা সঠিক উত্তর হবেই, সেইভাবে দিলে যদি লাস্ট অপশনে কোশ্চেন করে থাকে কোশ্চেন সেটার নান অফ দ্য অ্যান্সার, তাহলে কিন্তু আমরা ভুল মার্কিং করবো বা ভুল উত্তর দিয়ে থাকবো। তাহলে আমাদের প্রশ্নের একটা ধরন হচ্ছে যে এমসিকিউ টাইপের। এই এমসিকিউ টাইপের মধ্যে আবার 4 ধরনের প্রশ্ন থাকতে পারে। আরেকটা প্রশ্ন থাকতে পারে ইয়েস নো কোশ্চেন, মানে আমাদের একটা টপিকস বলে দেওয়া থাকবে, এটা কি হ্যাঁ অথবা না, এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে। ট্রু অর ফলস কোশ্চেন, সিতে দেখা যাচ্ছে যে ট্রু অর ফলস। কাজে এই যে ট্রু অর ফলস কোশ্চেনটা আছে, এইটাও কিন্তু আসলে আমাদের টেকনিক্যাল এবং ট্রিকি টাইপের, যে আমরা সঠিক যদি মিনিংটা ধরতে না পারি এবং যে কোশ্চেন সেটার উনি যা চেয়েছেন এটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের সঠিক উত্তর করতে গিয়ে আমরা ভুল উত্তরও করতে পারবো, এরকম হতে পারে। এরপর আছে সিনারিও বেসড কোশ্চেন। দেখেন সিনারিও বেসড কোশ্চেনের পাশে কি লেখা আছে, যে বলা আছে যে প্রিপেয়ার এ সিঙ্গেল কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আইদার এ স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। মানে এগুলো একটা প্রোফর্মা দেওয়া, যে কোনো একটা ঘটনার বর্ণনা দিয়ে ওইখান থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে। এটা যে শুধু আইটির জন্য করা এরকম না, অন্য সাবজেক্টের জন্য একই রকম। তো কোশ্চেনগুলো কেমন হতে পারে এই ধারণা দেওয়ার জন্য আমি ডকুমেন্টটা দেখাচ্ছি আপনাদেরকে, যে এইরকম কোশ্চেন হতে পারে যেটার মধ্যে আসলে এমসিকিউ থাকবে বা বিভিন্ন ধরনের গ্যাপ থাকতে পারে, ওই গ্যাপের মধ্যে কিওয়ার্ড বসবে, এরকম থাকতে পারে। অথবা একটা নাম্বার দিয়ে বা সিঙ্গেল নাম্বার এন্টার করেও ওইটার সঠিক উত্তর বা সিনারিও বেসড অ্যান্সার করা যেতে পারে। এরপরে মিসিং ওয়ার্ড সিলেকশন বা সিলেক্ট মিসিং ওয়ার্ড, একটা পুরো প্যারা তুলে দেওয়া আছে, একটা লাইন বা 2টা লাইন,
তার মধ্যে থেকে একটা গ্যাপ দেওয়া আছে, ওই গ্যাপটা এমসিকিউতে দেওয়া আছে, ABCD এরকম 4টা অপশনের মধ্যে ওই ওয়ার্ডগুলো দেওয়া আছে। কোন ওয়ার্ডটা আসলে বসে আমাদের ওই মিসিং ওয়ার্ডটা বা মিসিং মিনিংটাকে কারেক্ট মিনিং বের করা যায়। তাহলে এটাও একটা কোশ্চেনের ধরন। সব ক্ষেত্রে যে শুধু আমাদের সঠিক উত্তর বাছাই করতে হবে এরকম না। আমাদের হয়তো আইটির ক্ষেত্রে ক্যালকুলেটিভ কোশ্চেন থাকবে না, বাট অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে ক্যালকুলেটিভ কোশ্চেন থাকতে পারে। তাহলে এই যে কোশ্চেনের যে প্যাটার্ন গুলো, এগুলো আমরা আরেকবার একটু পড়ে বোঝার চেষ্টা করি। দেখেন একটু আপনারা, দেখে যদি কোথাও আমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে প্রশ্ন করেন, আমি স্যার আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, আমার কোশ্চেন ছিল যে চুজ মোর দেন ওয়ান আনসার, ওই ক্ষেত্রে দুইটা বা তিনটা আনসার কারেক্ট চুজ করতে হবে, রাইট? ইন হ্যাঁ দ্যাট হ্যাঁ কেস রাইট। ওটা ওই কোশ্চেনটার আনসার তিনটা, ঠিক আছে? কারণ আমি জি তিনটা না থেকে দুইটা দাগায় আসলাম। হ্যাঁ, তো হ্যাঁ। স্যার ওটাতে মার্কিংটা কেমন হবে? ওটা কি মার্ক পাবো নাকি কাট? না, যেই ক্ষেত্রে একের অধিক প্রশ্নের উত্তর থাকবে ওইখানে আমাদের ওই অপশনের মধ্যে বলে দেওয়া থাকবে A, C, and D এরকম থাকবে। তাহলে আপনাকে মার্ক করতে হবে A, C, and D যেটার পাশে আছে ওইটা। তার মানে এমন হইতে পারে তখন অপশন বাড়বে। এখন যেমন অপশন বা 4টা দেখতেছি, অপশন হয়তো 5টা হয়ে যেতে পারে। দেখা গেল যে প্রথম 3টার মধ্যেই উত্তর আছে, আর পরে একটা ট্রিকি দিল যে A and B, আর একটা দিল A, B, and C। তখন আমাদেরকে ওই 5 নাম্বারে কে A, B, and C যে নাম্বারটা আছে, ডি বা ই যেটাই থাকে, ওই জায়গাটা চুজ করতে হবে। সঠিক উত্তরটা তখন এইভাবে হবে, কারণ এখানে যেহেতু ফ্র্যাকশনাল নাম্বার দেওয়ার নির্দেশনা আমাদের কোনো গাইডলাইন আমি দেখি নাই, এই জন্য ফ্র্যাকশনালটা আমরা বলতে পারছি না। বাট যেখানে আসলে দেখা যায় যে আইটি গভর্নেন্সের ক্ষেত্রে আপনার আমাদের পরের ধাপের যখন পরীক্ষা হয়, ওটাতে যেমন আমরা গাইডলাইন পেয়েছি যে ওখানে 150টা প্রশ্ন থাকবে, কিন্তু মার্কস হচ্ছে 100। তার মানে 150 প্রশ্নকে আনুপাতিক হারে আমাদেরকে ডিভাইড করে নাম্বার অফ কোশ্চেন অনুযায়ী তার সঠিক উত্তর আসবে, এবং ওই অনুযায়ী সে সিকিউর স্কোর নাম্বার পাবেন। কাজে এই ক্ষেত্রে যেহেতু 50টা প্রশ্ন 50 মার্ক, আমরা আলাদা করে এখানে ব্রেকডাউন করতে পারছি না যদি না পরবর্তীতে কোনো নির্দেশনা না দেওয়া হয়। কাজে সঠিক উত্তরটা আমাদের ওই এমসিকিউর মধ্যেই থাকবে, মোর দেন ওয়ান অ্যান্সারের ক্ষেত্রে যেটা থাকবে আর কি। আচ্ছা স্যার, স্যার আপনি বলতে চাচ্ছেন মানে 4টা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে ওই অপশন গুলো পড়ে আরেকটা অপশনের মধ্যে দেওয়া থাকবে A and B অথবা A and C, মানে দেন সঠিক আপনি। যেটা হবে আর কি সেটা দেওয়া আচ্ছা, থাকবে। বুঝতে পারছি। ওকে স্যার, থ্যাংক ইউ। এবং ইয়েস নো টাইপের কোশ্চেন থাকতে পারে, তাইলে আমাদের মিনিংটা প্রপার বুঝতে হবে যে কোনটার সঠিক উত্তর কি। কারণ আমি যদি মিনিংটা না জানি তাহলে তো আমরা সঠিক উত্তরটা বলতে পারবো না। বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে টপিকস গুলো এরকম। তাহলে আমরা এই শীটটা একটু সবাই দেখি, দেখে তারপর আমরা অন্য টপিকস। স্যার মিসিং ওয়ার্ডে কি ইয়া দেওয়া থাকবে নাকি শুধু গ্যাপ দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে? সরি, আমি আপনার প্রশ্নটা মিস করেছি। স্যার মিসিং ওয়ার্ডে জি, ওখানে কি অপশন দেওয়া থাকবে না শুধু গ্যাপ দেওয়া থাকবে? না অপশন দেওয়া থাকবে, কারণ আমাদের তো হাতে লেখার কোনো সুযোগ নাই। এটা তো সিস্টেমেটিক আচ্ছা এক্সাম হবে, আমরা কম্পিউটারের স্ক্রিনে বসে এক্সাম দিব। কাজেই হাতে লেখার কোনো সুযোগ নাই। যেটা মিসিং ওয়ার্ড থাকবে ওইটা ABC কোনো এক জায়গায় থাকবে। আচ্ছা আচ্ছা। জি স্যার, ধন্যবাদ। কারণ আমাদের পরীক্ষা পদ্ধতি তো কম্পিউটারাইজড, আপনারা জানেন নিশ্চয়ই। জি স্যার। কাজে হাতে তো আমরা লিখতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে ওইখান থেকেই সিলেকশন করে নিতে হবে। স্যার পিএল এর এক্সাম গুলো কি কম্পিউটারাইজড হয় নাকি হ্যান্ড রাইটিং? প্রফেশনাল লেভেলে একটা পরীক্ষা কম্পিউটারাইজ শুরু হয়েছে, আমরা যতটুকু শুনতে পেরেছি ধাপে ধাপে সবগুলোই কম্পিউটারাইজডে চলে যাবে। এই মুহূর্তে শুধু আইটি গভর্নেন্সটা হচ্ছে, এটা 4 ঘন্টা মেয়াদি একটা পরীক্ষা, 150টা কোশ্চেন থাকে। আচ্ছা, আমরা দেখা যাচ্ছে যে প্রায় 97-98 নাম্বার অফ পার্টিসিপেন্ট আছি। এখানে কেউ কি আছেন যে একবার পরীক্ষা দিয়েছেন সার্টিফিকেট লেভেল, এরকম যদি কেউ থাকেন তাহলে হয়তো আপনারা রিয়েল টাইম এক্সামের এক্সপিরিয়েন্সটা আমাদের বাকি কলিগদের সাথে বা পার্টিসিপেন্টদের সাথে একটু শেয়ার করতে পারবেন। আমি জানি না কেউ আছেন কিনা। স্যার আমি পরীক্ষা দিয়েছি তিনটা হ্যাঁ ক্লিয়ার। জি, আপনার যেহেতু কম্পিউটার বেসড এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স হয়েছে,
আপনার বন্ধুদেরকে যদি একটু শেয়ার করেন যে কিভাবে আপনার পরীক্ষাটা দিয়েছেন, তাহলে ওনাদেরও আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকবে। আর আরেকটা জিনিস আপনি একটু আপনার মেমোরি থেকে মেলানোর চেষ্টা করেন যে আমরা যে অপশনগুলির কথা বলছি এইরকমই কোশ্চেন থাকে কিনা, শুধু এই সাবজেক্টের না, অন্য সাবজেক্টের। কারণ এমসিকিউটা তো শুধু একটা সাবজেক্টের নির্দেশনাটা আমাদেরকে দেয় নাই, এই নির্দেশনাটা সব সাবজেক্টকে মাথায় রেখে। কাজেই এমসিকিউ টাইপের, ইয়েস নো টাইপের, ট্রু ফলস টাইপের, সিনারিও বেসড, সিলেক্ট মিসিং ওয়ার্ড, ক্যালকুলেশন বেসড, এটা হচ্ছে আমাদের কোশ্চেনের একটা প্যাটার্ন। এই প্যাটার্নেই তো আপনি পরীক্ষায় কোশ্চেন পেয়েছেন, জাস্ট আপনার আইডিয়াটা শেয়ার করতে পারেন। জি স্যার, আপনি যেরকম বলছেন ওই রকমই কোয়েশ্চেন হয়। আর কম্পিউটারের বিষয়টা হচ্ছে ওইখানে আমরা যে এক্সাম সেন্টারে যাব, ওইখানে কম্পিউটারে একটা মানে হোম পেজ থাকে, ওইখানে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর একটা পাসওয়ার্ড ওইখানে একটা বোর্ডে লেখা থাকে, ওই পাসওয়ার্ড দিয়ে এন্টার করতে হয়। তো ওটা এন্টার করলে আমাদের একটা সিকিউর ব্রাউজারে নিয়ে যায়। ব্রাউজারে নিয়ে গেলে ওইখানে আবার সেম প্রসেসে আবার পাসওয়ার্ডটা দিতে হয়, ওই সেম পাসওয়ার্ডটাই দিয়ে আবার লগ ইন করলে ওইখানে আপনার ওই যে এক্সামের কুইজ এক্সামের একটা অপশন থাকে, লঞ্চ এক্সাম। লঞ্চ এক্সামে ক্লিক করলে ওইখানে আমাদের জন্য একটা টাইম থাকে, মানে যে টাইমে এক্সাম শুরু হবে ওই সময় আর একটা নতুন পাসওয়ার্ড, এটা হচ্ছে ওনারা বলে দিবে যখন এক্সাম শুরুর আগ দিয়ে। তো ওই পাসওয়ার্ডটা দিলে তারপরে হচ্ছে টাইম টাইম ওই পাসওয়ার্ডটা যখন লাস্ট পাসওয়ার্ডটা দেয় তখনই আমাদের ওই এক্সাম পেপারটা শো করে। তো ওইখানে টাইম কাউন্ট ডাউনও হইতে থাকে আর কি পাশেই। তো এক্সামে এই এমসিকিউ গুলো ওইভাবে ইয়া থাকে। তো ইয়াটা যেটা হয়, আমরা হচ্ছে এমসিকিউ যদি কোনোটা না পারি ওটা শিফট করতে পারি, আবার মার্ক করে রাখতে পারি যে এটা এটা আমি দেইনি। হ্যাঁ, তো পরে ওটা আবার টাইম যদি শেষ হয়ে যায়, কেউ যদি সাবমিট করতে না পারে ওটা অটো সাবমিট হয়ে যায়। আর সাবমিটের আগেও 2-3 বার ওই সিস্টেমই বলে দেয় যে আবার দেখেন কোন জায়গায় গ্যাপ আছে কিনা, গ্যাপ থাকলে সিস্টেমই বলে দেয়। তো ওইখানে কোয়েশ্চেন যেরকম প্যাটার্নটা থাকে এমসিকিউ বেসই থাকে সবকিছুই। কোনো কোনো কোয়েশ্চেন থাকে যে ডাবল অ্যান্সার হয়তো বা হবে, ওইখানে বলাই থাকে। সিঙ্গেল অ্যান্সারও থাকে। আর ডাবল অ্যান্সার হলে স্যার ওটা সিস্টেমে বোঝা যায়, কারণ ওইটা যদি সিঙ্গেল অ্যান্সার হয় তাহলে সিঙ্গেল অপশনে সিলেক্ট হয়, দুটা কখনোই সিলেক্ট হবে না। আর কোনো কোয়েশ্চেনের অ্যান্সার যদি ডাবল হয়, মানে একাধিক অপশন হয়, তাহলে ওই সিস্টেমে মানে ওইটা ক্লিক করলেই বোঝা যাবে, আর কোয়েশ্চেনে তো বলেও দেওয়া থাকে। আমরা একটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স জানলাম, এটা হয়তো আমাদের পার্টিসিপেন্টদেরকে সহযোগিতা করতে পারে আমার আইডিয়া। তো তাহলে ঠিক আছে, আমরা আমাদের কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে একটা আইডিয়া শেয়ার করলাম যে কেমন প্রশ্ন আমাদের পরীক্ষায় হতে পারে। আমরা এই স্ক্রিনটাও স্কিপ করে আমাদের মূল টপিকসে চলে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে শেয়ার করবেন। স্যার, এটা আমাদের তো আইসিএবি থেকে হ্যান্ডবুক দেওয়া হয়েছে, তো ওয়ার্কবুকের জন্য আমরা কোথা থেকে পড়বো আইটিটা? কোন বই থেকে পড়বো? বা আপনারা যে এটা স্লাইড গুলো পড়বেন ওটা পড়লে হয়ে যাবে? না, বিষয়টা আসলে এরকম না, একটু জাস্ট আমি সহজ করে বলার চেষ্টা করি। আমরা যেটা টপিকসগুলো দিব বা যে টপিকসগুলো আলোচনা করব, এইটা তো ধরেন খুবই অল্প সময়ের, 1 ঘন্টার ক্লাসে বা আমরা হয়তো 10টা ক্লাসে সব কিছু কাভার করতে পারবো না, এটা একটা লিমিটেশনস আছে, আপনারা জানেন। তো আমাদের যেটা করতে হবে, আমরা টপিকসগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এই টপিকসগুলো জেনে বুঝে আমাদের আরও একটু এক্সট্রা প্রিপারেশন নিতে হবে। এক্সট্রা প্রিপারেশন কেমন? ওই টপিকসগুলো ওপেন সোর্সে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। নীলক্ষেতে কিছু কিছু বইকে ফটোকপি করে সংকলন করা বই কিনতে পাওয়া যায়। আমাদের যেমন টিচাররা পড়ান বিভিন্ন সেকশনে, তাদের কিছু লেকচার কপি, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম এমসিকিউ এর বই পাওয়া যায়। যদিও এখনো ইনস্টিটিউট থেকে কোনো বইকে সরাসরি সাজেস্টেড করে দেওয়া হয় নাই। তো এই বিভিন্ন অপশনগুলো আমাদেরকে ফলো করে প্রিপারেশন নিতে হবে। বাজারে 2-1টা বই কিনতে পাওয়া যায়, আপনারা সাজেস্টেড বুক আকারে এগুলোকে ব্যবহার করতে পারেন, নট রিকমেন্ডেড বুক। কারণ রিকমেন্ডেড, আমাদের যেহেতু রিকমেন্ডেশন দেওয়া নাই ইনস্টিটিউট থেকে, সেই জন্য আমরা রিকমেন্ডেশনের কথা বলতে পারি না, বাট সাজেশন আকারে আপনারা এগুলো ফলো করতে পারেন। এগুলো ফলো করলে আমাদের নলেজ বেস বাড়বে, এমসিকিউ টাইপের কোশ্চেনের উত্তর দেওয়ার ক্রাইটেরিয়াগুলো আমাদের জানা হবে, এবং যে বিভিন্ন টেকনিক্যাল যে কোশ্চেনগুলো থাকে ওই টেকনিক্যাল কোশ্চেনগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো, মানে প্র্যাকটিস করার একটা সুযোগ থাকবে। কারণ প্র্যাকটিস না করলে এই ধরনের পরীক্ষায় ওয়ান গোতে গিয়ে অনেক ভালো করার সুযোগ নাও থাকতে পারে। আর প্র্যাকটিস করার জন্য আমাদের তো অ্যাভেলেবেল কোনো ম্যাটেরিয়াল বা ডকুমেন্টেশন নাই। সেই ক্ষেত্রে মার্কেটে যে অ্যাভেলেবেল বইগুলি পাওয়া যায়, ওপেন সোর্সে যে এমসিকিউ পাওয়া যায়, এগুলোতেই ফলো করতে হবে। এখন পর্যন্ত আমাদের নির্দেশনা এরকম। আর এর বাইরে আমরা প্রিপারেশন নেওয়ার জন্য 2টা বইকে সাজেশন আকারে সবসময় ফলো করি। আমাদের আগের যে সিলেবাসটা ছিল ওই সিলেবাসের 2টা বইয়ের
রেফারেন্স দেওয়া ছিল। ওই দুইটা বই আইটি লেভেলের জন্য বা ইনফরমেশন টেকনোলজির বেসিক গ্রো করার জন্য অনেক ভালো। আমি ওই দুইটা বই আপনাদের সাথে শেয়ার করে দিব ইমেইলের মাধ্যমে। বাট ওইটা আসলে সাজেশন টাইপের, রিকমেন্ডেশন না, কারণ ওইখানে টপিকস ধরে ধরে আলোচনা করা আছে, ওই টপিকসগুলো ওইখান থেকে মিলে যাবে। আর আমি যেটা আপনাদের সাথে ক্লাসে শেয়ার করব এটা বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করা, এবং আপনাদের জন্য বুঝতে সহজ হয় টপিকসগুলোকে এইভাবে এখানে উপস্থাপন করা। কারণ ইনফরমেশন টেকনোলজি নিয়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের বিভিন্ন পার্টিসিপেন্টরা বলেছেন যে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে, বা এই টপিকসটা নিয়ে তাদের ভালো আইডিয়া নাই। তুমি চলে যাও তালা লাগাই দিয়ে। তো তাদের এরকম ভালো আইডিয়া নাই, তাদের একটা ভীতি, কিছু লাগবে না, তাদের একটা ভীতি কাজ করে। এই জায়গাগুলো থেকে যদি বলি আমার, তাহলে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে ভয়ের কোনো কারণ নেই। এখনকার যে সময় ইনফরমেশন টেকনোলজিতেই আমাদের আসলে ভালো করতে হবে। এবং আমরা যারা এই অডিটিং অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চাই, অডিটর বা সরি অডিটিং না অডিটর বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চাই, তাদের কিন্তু আইটিতে একটা ভালো রকমের দক্ষতা অর্জন করতেই হবে। এখন প্রশ্ন হইতে পারে, স্যার আমরা তো কমার্স নিয়ে পড়াশোনা করছি, আমাদের মূল সাবজেক্ট আইএস আইএফআরএস ভিত্তিক বা অন্য অন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড, তাহলে এটা কেন লাগবে? আপনি যদি বেসিকটা বলার জন্য আমি শেয়ার করি যে একটা প্রতিষ্ঠানে অন্য কোনো বিষয়ে অটোমেশন বা সফটওয়্যার না থাকলেও অ্যাটলিস্ট অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টেন্সি মেনটেন করার জন্য, রেকর্ড কিপিংয়ের জন্য তারা একটা সফটওয়্যার ব্যবহার করেই। তো দেখা যায় যে প্রতিষ্ঠানে 50 থেকে বা 50-এর বেশি শতাংশ ডাটা থাকে হচ্ছে অ্যাকাউন্টস রিলেটেড। সেই ডাটাটাই থাকে কোনো একটা অটোমেশন সিস্টেমে, সেটা ইআরপি হোক বা লিগেসি কোনো সফটওয়্যার হোক, অথবা ধরেন নিম্নমানের লোকাল সফটওয়্যার হোক, তারপরেও সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে সফটওয়্যারের মাধ্যমেই রাখা হয়। কিন্তু দেখা যায় সেলস বা প্রকিউরমেন্ট বা প্রোডাকশন বা আরও যেগুলো বড় বড় প্রক্রিয়া আছে একটা বিজনেস হাউসের, ওইগুলো কিন্তু প্রপার অ্যাকাউন্টিং সিস্টেম সরি কি বলে সফটওয়্যার সিস্টেমে প্রপার মেনটেন করা হয় না। কাজেই আমরা অ্যাকাউন্ট্যান্ট হইলেও আমাদেরকে এই বিষয়গুলোর উপর দক্ষতা রাখতেই হবে। আর মডার্ন যে টেকনোলজি, এই টেকনোলজিতে অডিটিং বা অন্য কিছু করতে গেলে আমাদের এগুলো জেনেই জানতে হবে, মানে জেনেই সামনে আগাতে হবে, এছাড়া কোনো সুযোগ নাই। আমরা এর চেয়ে বেশি আশা করলেও আমরা পিছনে পড়ে যাব। তাহলে বেসিক যেটা হচ্ছে যে আমরা যেই ট্রেডেই পড়াশোনা করি না কেন, আমাদেরকে অবশ্যই ইনফরমেশন টেকনোলজি বা রিসেন্ট টেকনোলজির উপরে আমাদেরকে একটা দক্ষতা অর্জন করতে হবে। এই দক্ষতার আসলে সুপার লেভেলে প্রয়োজন নেই, অ্যাটলিস্ট মডারেট লেভেলে হইলেও প্রয়োজনীয়তা আছে। না হলে আমরা আমাদের কাজগুলো, দৈনন্দিন অপারেশনগুলোই সঠিকভাবে হয়তো করতে পারবো না। কাজেই ইনফরমেশন টেকনোলজিতে কারোর যদি এরকম ভীতি বা এরকম মনে হয় যে এটা তো আমার কোর সাবজেক্ট না, তাহলে হয়তো আমরা একটু পিছায়ে চিন্তা করছি। আমাদেরকে আরেকটু আপডেটেড চিন্তা করতে হবে, যেন আমরা আসলে আমাদের মূল টপিকসগুলো বুঝার পাশাপাশি এইটাতেও আমরা আমাদের এক্সপিরিয়েন্স এবং নলেজ গ্যাদার করতে পারি, গ্রো করতে পারি। আচ্ছা, আমি যে পেজটা শেয়ার করছি এটা দেখতে পাচ্ছেন কিনা বা রিডেবল কিনা, নাকি আরেকটু বড় করতে হবে? স্যার আরেকটু বড় করলে ভালো হয়। জি স্যার, এখন আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা ওইখানে যে টপিকসটা দেখলাম ওই টপিকসটাকেই আমরা একটু ইলাবোরেট করার চেষ্টা করেছি। আমি আবারও বলছি, এইটা নির্দিষ্ট কোনো বই থেকে না, টপিকস অনুযায়ী আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য, বেসিক গ্রো করার জন্য বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করা। আমি এটা আপনাদের সাথে মেইলে শেয়ার করে দিব। হ্যাঁ, তাহলে আমাদের ওই টপিকসটার প্রথম নাম নাম ছিল হচ্ছে ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম। সংক্ষেপে এইটাকে অনেক জায়গায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএসও বলা হয়, আবার ম্যানেজিং ইনফরমেশন সিস্টেমটাকেও এমআইএস বলা হয়। তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার যে ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম জিনিসটা কি। তাইলে ডেফিনেশনটি এখানে লিখাই আছে, আমরা দেখে দেখি প্রথমে বলি। ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম ইজ দ্য প্রসেস অফ ইউজিং টেকনোলজি, পিপল অ্যান্ড প্রসেস টু গেদার, প্রসেস, স্টোর অ্যান্ড শেয়ার ইনফরমেশন টু হেল্প ম্যানেজ অ্যান্ড অর্গানাইজেশন। এটা একটু আমরা মোটামুটি মেমোরাইজ করার চেষ্টা করি যে ম্যানেজিং ইনফরমেশন সিস্টেমের মধ্যে কি কি পার্ট থাকতেছে। ইজ দ্য প্রসেস অফ ইউজিং টেকনোলজি, পিপল অ্যান্ড প্রসেস টুগেদার। টুগেদার মানে এটা একসাথে হবে, এটা মনে হয় টাইপিং করতে গিয়ে টুগেদার একসাথে হবে। টুগেদার প্রসেস, স্টোর অ্যান্ড শেয়ার ইনফরমেশন টু হেল্প ম্যানেজ অ্যান্ড অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশন পরিচালনা করার জন্য টেকনোলজি, পিপল, প্রসেস এগুলো সব একসাথে করে ইনফরমেশনকে প্রসেস করা, স্টোর করা এবং স্টোরড ইনফরমেশনকে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী শেয়ার করা বা ম্যানেজ করা প্রক্রিয়াটাই হচ্ছে ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম। এটুকু তো আমরা ক্লিয়ার?
তো আমরা সবাই শুনতে পাচ্ছি ক্লিয়ার? জি স্যার। তাহলে প্রথম অংশটা আমরা ক্লিয়ার হতে পেরেছি। ইয়েস স্যার। জি, আপনারা একটু শেয়ার করলে আমি জানতে পারবো যে আমরা সঠিক বলতে পারতেছি বা সঠিক আপনারা বুঝতে পারতেছেন, কারণ এমনিতেই অনলাইন ক্লাসে ইন্টারাকশন কম হয়। আরো যদি আপনারা ইন্টারাকশনের বাইরে থাকেন, আমরা আসলে বুঝতেই পারবো না যে আমরা কি সঠিক লাইনে আছি নাকি সঠিক লাইনে নেই। আচ্ছা, সেকেন্ড যেটা আমাদের টপিক ছিল, মেটিকুলাস মাইগ্রেশন অফ ডাটা ফ্রম লিগেসি টু মডার্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের মূল টপিক্সটাই পুরনো যদি কোনো সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি, কোনো সিস্টেম ব্যবহার করে থাকি, ওই সিস্টেম থেকে আপডেটেড, এখন যেমন আমরা জানি ইআরপি, এসএপি বা ইন্টিগ্রেটেড অনেক সফটওয়্যারই মার্কেটে রেডি টু সেল আছে বা আমরা চাইলে ডেভেলপ করে নিতে পারি। তাহলে ওই পুরনো প্রোগ্রাম থেকে কিভাবে ডাটাটাকে আমরা মাইগ্রেট করে নিয়ে যাব, এটা একটা বড় পার্ট। কারণ ইনফরমেশন যেটা আমার আগে থেকে ছিল, ওই ইনফরমেশনটা তো পরবর্তী সফটওয়্যারেও নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে বলতে যাচ্ছি, দ্য মাইগ্রেশন অফ ডাটা ফ্রম লিগাসি সিস্টেম টু মডার্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইজ এ কমপ্লেক্স অ্যান্ড delicate process requiring high precision to ensure the smooth transition and preservation of data integrity. একটু এই লাইনটা আবার আমরা পড়ি বা আপনারা একটু পড়েন, পড়ে আমাকে একটু যদি শেয়ার করেন যে আমরা বুঝতে পারলাম কিনা মিনিংটা। তাহলে এই প্রসেসে যে এলিমেন্টগুলো আমাদের প্রয়োজন, সেই এলিমেন্টগুলো নিচে আমরা এক এক করে আলোচনা করব। দেখেন যে স্যার, জি, আচ্ছা, এই যে এখানে ডেলিকেট প্রসেস বলতে এক্স্যাক্টলি কি বুঝিয়েছে? আমরা প্রথমে শুধু প্রসেসটা চিন্তা করি, প্রসেস আমরা সবাই ক্লিয়ার জানি। এখন ডেলিগেটের মিনিংটা ক্লিয়ার হলে আমাদের এই প্রশ্নটা আপনি যেটা করলেন এটা অনেক সহজে বোঝা যায়। ডেলিগেটের যদি আমি শাব্দিক অর্থ বলি, সূক্ষ্ম, মানে খুব ছোট অংশটাও যেন এখানে বাদ না পড়ে, সূক্ষ্মভাবে আমাদেরকে এই প্রসেসটা অ্যানালাইসিস করতে হবে। যেহেতু আমরা কমপ্লেক্স প্রসেস বলতেছি, তাহলে যদি জটিল কোনো কাজ হয়, কমপ্লেক্স কোনো কাজ হয়, ওইটাকে খুব সূক্ষ্মভাবে চিন্তা করে কাজ করতে, মানে ব্রডলি চিন্তা করার কোনো সুযোগ নাই। টোটাল প্রসেসটাকে আমাদের অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ স্যার। মানে জাস্ট শব্দের অর্থটা আপনি সাথে যোগ করলেই আমরা ক্লিয়ার হয়ে যাব আর কি। তাহলে এর পরের আমাদের যে টপিকস, ওই টপিক্সের ইনক্লুডিং পার্ট হচ্ছে যে ডাটা ইন্টিগ্রিটি প্রিজার্ভেশন। এখন ইন্টিগ্রিটির মিনিংটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ডাটা ইন্টিগ্রিটি বলতে কি বোঝায়? এমনিতে আমরা জানি ইন্টিগ্রিটির মিনিং সৎ নাকি ভালো মানুষ। এমনি ইন্টিগ্রিটি শাব্দিক অর্থ কি? জি জি স্যার, স্যার, সব অনেকই সৎ, ভালো। আচ্ছা, তাহলে ডাটা আবার ভালো হয় কিভাবে, তাই না? ডাটা তো ভালো হওয়ার একটা ব্যাপার লাগবে, যে ডেটা তো ভালো হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ডেটার ক্ষেত্রে ভালোটা হচ্ছে যে ওর ইন্টিগ্রিটি, ওকে আপনি যেই ফরম্যাটে রাখবেন সে তার ওই ফরম্যাটেই থাকবে, কোনো ধরনের কোনো পরিবর্তন সে করবে না, বা তার ডাটাটাকে সে কোনোভাবেই কনভার্সন হতে দিবে না। তাহলে আমরা যেইভাবে রাখবো ডাটাটাকে সেইভাবেই থাকবে। মানে আমরা যদি বোঝার জন্য বলি খুব সহজ করে, আমরা কোনো একটা ডাটাকে এক্সেল ফর্মে রাখলাম, তাহলে এইটা পরবর্তীতে আমি যতক্ষণ ব্যবহার না করব ততক্ষণ পর্যন্ত এক্সেল ফরম্যাটেই থাকবে, সে তার এই ডাটার ফরম্যাটটা পরিবর্তন হতে দিবে না। আপনি খেয়াল করে দেখবেন অনেক সময় কম্পিউটার এরকম হয় যে ভাইরাস বা কোনো ধরনের ম্যালওয়্যারের ফাংশনের কারণে আমরা যেই ফরম্যাটে ফাইল রাখি, ফাইলটা পরিবর্তন হয়ে যায়, ফরম্যাট ডেট ফাইল হয়ে যায় বা অন্যরকম ফাইল হয়ে যায়, তো ওই ফাইলটা খুলতে পারা যায় না বা ভিতরে ইনফরমেশনগুলো রিট্রাইভ করতে পারা যায় না। তাহলে আমরা যখন ডাটা মাইগ্রেট করব আমাদের লিগেসি সফটওয়্যার থেকে, তাহলে ওই ডাটাটা যেন আসলে ইন্টিগ্রিটি মেনটেন করে ডাটা মাইগ্রেশন হয় এবং ওইটা ইন্টিগ্রিটি মেনটেন করে প্রিজার্ভেশনটা হয়। তার মানে বিষয়টা এমন যে আমরা যেই ফরম্যাটে ডাটাটাকে রাখবো সেই ফরম্যাটেই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি। তো ডাটা ইন্টিগ্রিটি কনফার্ম করতে গেলে আমাদের যে কয়টা এরিয়া ফলো করতে হবে, প্রথমে ডাটা ম্যাপিং করতে হবে, তারপরে ডাটা ভ্যালিডেশন করতে হবে, দেন হচ্ছে ডাটা ক্লিনজিং করে আমাদের নিউ সিস্টেমে কনভার্ট করতে হবে। তাহলে এই যে তিনটা আমরা এরিয়া এখানে ভাগ করলাম, ডাটা ইন্টিগ্রিটি রেফার্স টু দ্য অ্যাকিউরেসি,
consistency and reliability of data throughout the migration process. এই প্রসেসটা ফলো করতে গেলে ইন্টিগ্রিটির সাথে এই তিনটা পার্টকে আমাদের ফলো করতে হবে: ডাটা ম্যাপিং, ডাটা ভ্যালিডেশন, ডাটা ক্লিনজিং। তাহলে ডাটা ইন্টিগ্রিটির পার্টে বলতে যাচ্ছি আমরা অ্যাকিউরেট, কনসিস্টেন্সি অ্যান্ড রিলায়েবল ডাটা। তাইলে মাইগ্রেশন প্রসেসে আমরা যেই তথ্যগুলি পুরনো সফটওয়্যার থেকে নতুন সফটওয়্যারে শিফট করাবো, ওইখানে অবশ্যই এই ডাটাগুলো, এই প্রসেসগুলো মেনটেন করেই আমাদেরকে করতে হবে। তাহলে নিচের যে আমরা তিনটা এরিয়া ভাগ করলাম, ডাটা ম্যাপিং, ডাটা ভ্যালিডেশন, ডাটা ক্লিনজিং, এই তিনটা লাইন আমরা একটু পড়ি সবাই। সবাই তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, তাই না? Yes, sir. জি, তাহলে এই তিনটা একটু আমরা পড়ি, পড়ে এটা বুঝতে পারলাম কিনা আমার সাথে একটু শেয়ার করেন। কিভাবে বুঝলেন? না না না, কোনো প্রবলেম নাই, আমি মিউট আছি। আপনাদেরকে বলতেছিলাম যে আসলে এইটা পড়ে আমরা ক্লিয়ার বুঝতে পারছি কিনা। দেন যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা সেকেন্ডটাতে যেতে পারি। স্যার ডাটা ক্লিনজিংটা একটু যদি বুঝাই দিতেন। হ্যাঁ, অবশ্যই, আমি তো এই জন্য সহযোগিতা করতেই চাচ্ছি। আমরা প্রথমেই যেটা বোঝার চেষ্টা করি যে অনেক সময় ডাটা কপি করতে গেলে অনেক আননেসেসারি ডাটা থাকতে পারে, বা দেখা গেল যে লিগেসি সিস্টেমে বা পুরোনো সফটওয়্যারে আমাদের অনেকগুলো ফিল্ড ছিল, যে ফিল্ডের ডেটাগুলোকে আমাদের নিউ সিস্টেমে আর প্রয়োজন হবে না, বা এই নিউ সিস্টেমে ওইটা আর লাগছে না, বা কমপ্লিট ইনফরমেশনটা একটা টেবিল থেকে হয়ে যায়। তাহলে এখানে যদি কোনো আননেসেসারি ডাটা থাকে, ইনঅ্যাকিউরেট ডাটা থাকে, বা অনেক ক্ষেত্রে যেটাকে অবসোলেট বলে, যে ডাটাটা এখন আমার প্রয়োজন নাই, এটা বাতিল হয়ে গেছে, ব্যবহার অযোগ্য হয়ে গেছে, কারণ পুরোনো সিস্টেমে অনেক ডাটা থাকতেই পারে, এইগুলোকে বাদ দিয়ে বা রিমুভ করে আমার রিকোয়ার্ড ডাটাগুলোকে আইডেন্টিফাই করে নিউ সিস্টেমে কনভার্ট করা বা নিউ সিস্টেমে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ডাটা ক্লিনজিং। তাহলে আমার এখানে অনেক ডেটা থাকতে পারে, যে ডেটাগুলোর মধ্যে আননেসেসারি, অবসোলেট অথবা ইনএকিউরেট, অথবা আমরা যদি মনে করি যে এটা আমাদের আর প্রয়োজন নাই, ম্যানেজমেন্ট যদি মনে করে যে ডাটাটা আমার আর লাগবে না, যদি ইনস্ট্রাকশনটা দিয়ে দেয় ডাটা মাইগ্রেশন টিমকে, তাহলে তখন তারা আসলে এইটাকে বাদ দিয়ে তাদের মাইগ্রেশন প্রসেসটা ফলো করবে এবং ডাটাটা ওইখানে ট্রান্সফার করবে। এটা হচ্ছে ডাটা ক্লিনজিং এর পার্ট। দেন আছে প্রিসাইজ প্ল্যানিং। প্রিসাইজ প্ল্যানিং আসলে এটা খুব কঠিন কিছু না, আমাদের সাকসেসফুল ডাটা মাইগ্রেশনের জন্য একটা প্রপার প্ল্যানিং দরকার, এবং এই কারণে প্ল্যানিংটা দরকার, যখন আমরা ডাটা মাইগ্রেশনটা চালাবো ওই সময় আমার বিজনেসের অপারেশনটা ডাউন টাইমে থাকবে, মানে অপারেশনটা ডিসরাপশনে থাকবে, কারণ একসাথে দুইটা চালাতে গেলে প্রবলেম হতে পারে বা ডাটা মিসিং হতে পারে। তাহলে এমন করে প্ল্যান করতে হবে যে যে সময় আমি ডাটা মাইগ্রেশন করলে আমার বিজনেসের ডিসরাপশন হলেও কাস্টমার অথবা আমার অপারেশনের বড় ধরনের থ্রেট হবে না। অথবা যদি এমন হয় যে আসলে আমার বিজনেসটা এমন নেচারের যে এখানে ফুল টাইমই আমাদেরকে অনলাইনে বা এটা অ্যাক্টিভ মোডে থাকতে হয়, তাহলে যেটা করতে হবে নতুন একটা ব্যাকআপ সার্ভার বা নতুন একটা ডেটা সার্ভার অ্যারেঞ্জ করে ওইখানে সিস্টেমটাকে ডেপ্লয় করে তারপরে লাইভ সিস্টেম থেকে ওইখানে ইন্টিগ্রেশন করাই দিতে হবে। মানে এই যে আমাদের প্ল্যানিং, যে কখন কি করতে হবে, কি স্ট্র্যাটেজিতে আমরা যাব, সেই স্ট্র্যাটেজিটাই হচ্ছে এখানে প্রিসাইজ প্ল্যানিং। প্রিসাইজ প্ল্যানিং এর ক্ষেত্রে দুইটা জিনিস আমাদেরকে কমনলি ফলো করতেই হবে। একটা হচ্ছে এখানে কি কি রিস্ক অ্যাসোসিয়েটেড আছে এবং মাইগ্রেশনের স্ট্র্যাটেজিটা কি হবে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা আসলে ফেজ বাই ফেজ অ্যাপ্রোচটা অ্যানালাইসিস করব। এটা জাস্ট একটা প্ল্যানিং, আমার বিজনেসের থ্রেট এবং বিজনেসের স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করে কিভাবে আমরা মাইগ্রেশন প্রসেসটা চালাবো। স্যার মাইগ্রেশন প্রসেস, হ্যাঁ বলেন। ডেটা ম্যাপিংটা একটু বলবেন? ডাটা ম্যাপিংটা হচ্ছে
আমাদের পুরনো সিস্টেমে যে ডাটাগুলি আছে, নতুন সিস্টেমে যে রিকোয়ার্ড ডাটা থাকবে, দুইটার মধ্যে একটা সমন্বয় করা, কোন টেবিলে ডাটাটা নতুন সিস্টেমে কোন টেবিলে গিয়ে বসবে। কারণ আমাদের এখানে দেখা গেল যে আগের কাস্টমার ডাটার মধ্যে 6টা ইনফরমেশন ছিল, বর্তমান নতুন সফটওয়্যারে কাস্টমার ডাটাতে 9টা ইনফরমেশন দরকার। তাহলে পুরনো 6টা ইনফরমেশন নতুন 9টার মধ্যে কোন কোন টেবিলে গিয়ে বসবে। দেখেন এই লেখা আছে কেয়ারফুলি ম্যাপিং ডেটা ফ্রম ওল্ড সিস্টেম টু নিউ ওয়ান। তাহলে পুরনো যেই টেবিলে যেই তথ্য ছিল, নিউ সফটওয়্যারে কোন টেবিলে গিয়ে এই তথ্যটা বসবে বা কোন পার্টে গিয়ে বসবে, এইটা একটা ম্যাপিং করা, স্ট্রাকচার বা রিলেশনশিপ গ্রো করাটাই হচ্ছে ডাটা ম্যাপিং। মানে স্যার বিষয়টা অনেকটা এরকম যে পুরনো ডাটাকে নতুন সিস্টেম অনুযায়ী ম্যাপ করা বা মানচিত্র জি আকারে, জি জি যেহেতু ম্যাপিং শব্দটা আছে ওই জন্য হ্যাঁ ম্যাচ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক একদম ঠিক। মানে আমাদের নতুন সফটওয়্যারে যা আসবে, নতুন পুরনো সফটওয়্যারে তো সবগুলো থাকার কথা না, কারণ ওইটাতে যদি সব থাকতোই তাহলে তো আমরা নতুন সফটওয়্যার বা নতুন সিস্টেমটাকে পারচেস করতাম না বা ডেভেলপ করতাম রাইট। না বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আবার বিজনেসে যেহেতু হিস্ট্রিক্যাল ডাটা নিয়ে কাজ হয়, সেখানে চাইলেই আমরা সব ডাটা ফেলে দিতে পারবো না বা নতুন একটা সিস্টেমে নতুন করে শুরু করতে পারবো না। আমাদেরকে পুরনো ডেটা বা পুরনো ইনফরমেশন নিয়ে আগাতে হবে, কারণ বিজনেস হাউস সবসময় হিস্ট্রিক্যাল ডাটার উপরে বেসিস করেই চলতে থাকে। রাইট। আচ্ছা, দেন আমরা প্ল্যানিং এর বিষয়টা জানলাম। টেস্টিং এর ক্ষেত্রে যে আমরা যখন ডেটাটাকে ম্যাপিং করে সবকিছু রেডি করে ফেলবো এবং প্রিসাইজ প্ল্যানিংও হয়ে গেল, তখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের টেস্ট করতে হবে, কারণ পুরো সিস্টেমটা যদি আমরা একবারে রান করাই, এর মধ্যে যদি কোনো ধরনের হ্যাজার্ড হয় বা ডকুমেন্টেশনের কোনো ঝামেলা হয়, তাহলে ডাটা লস হয়ে যেতে পারে অথবা এখান থেকে বড় ধরনের সিস্টেম ক্রাশ হয়ে যেতে পারে। এই জন্য ডিটেইল কনভার্সনে যাওয়ার আগে আমাদের কিছু ছোট ছোট করে প্রি টেস্ট করে নিতে হবে। ছোট ছোট প্রি টেস্ট করে যখন আমরা কনফার্ম হতে পারবো যে আমাদের ডাটা মাইগ্রেশনের প্রসেসটা প্রপার আছে বা এই প্রসেসে ডাটা এখানে কনভার্ট করা সম্ভব, তখন আমরা ফুল স্কেলে মাইগ্রেশন করব। ফুল স্কেলে মাইগ্রেশন করার পরেও আবার আরেকটা পোস্ট টেস্টিং করতে হবে যে আমাদের যে পুরনো ডাটা ছিল সেম ডাটাটা আমাদের নতুন সফটওয়্যার আসলো কি আসলো না, এবং আসার পর এটাকে ব্যবহারযোগ্য অথবা ফুললি ট্রান্সফার হয়েছে। দেখা গেল যে আমরা যদি জাস্ট বোঝার জন্য বলি, আপনি একটা ফ্ল্যাশ ড্রাইভ, যেটাকে আমরা পেন ড্রাইভ বলি, পেন ড্রাইভ থেকে ডাটা কপি করছেন আপনার কম্পিউটারে। ওইখানে হয়তো 20টা ফোল্ডার ছিল, আপনি কপি করে আপনার কম্পিউটারে পেস্ট করে ফ্ল্যাশ ড্রাইভটা ইয়ে করে ফেলেন, রিমুভ করে ফেলেন, কিন্তু দেখা গেল যে কোনো একটা ইররের কারণে 20টা থেকে হয়তো 15টা ড্রাইভ আসছে কথার কথা। তাহলে এই যে 5টা ড্রাইভ আসে নাই, এটাই হচ্ছে পোস্ট মাইগ্রেশন টেস্টিং। প্রি মাইগ্রেশন হচ্ছে যে ডাটাটা আমি কপি করে ট্রান্সফারের জন্য দিলাম, ট্রান্সফার হয়ে গেল কনফার্ম হওয়ার পরে পোস্ট মাইগ্রেশনে আমরা চেক করে দেখবো যে আমার ফ্ল্যাশ ড্রাইভে বা পেন ড্রাইভে যে তথ্যগুলি ছিল সমস্ত তথ্যগুলি আমার আসলে এখানে আসছে কি আসে নাই। প্রথমে তথ্যগুলি চলে আসলো, আসার পরে যিনি এই ডাটা ওনার বা যিনি এই ডাটা নিয়ে কাজ করে, তখন তাদের একজন ইউজারকে আমরা এখানে দিব, যে ইউজার তার ডাটাটাকে খুলে ব্যবহার করে বা তার যে কার্যক্রম করা সেটা করে কনফার্ম করবে যে না আমার ডাটাটা আসলে আগে যেরকম ছিল ব্যবহার উপযোগী, এখনো ওইটা ব্যবহার উপযোগী। ওইটাকে বলে আমরা হচ্ছে এন্ড ইউজার ভেরিফিকেশন। কারণ আমি যখন সফটওয়্যার ব্যবহারকারী, তখন আমার কাছে জানা আছে যে আমার ডাটাগুলি কোন ফরম্যাটে কিভাবে ছিল, কিভাবে থাকলে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারবো। কিন্তু যিনি আমার কনসালট্যান্ট বা সফটওয়্যার সার্ভিস প্রোভাইডার, উনি হয়তো এই বিষয়গুলো আমার মতন করে জানেন না। কাজেই একজন ইউজারের কাছ থেকেও ডাটা মাইগ্রেশনের পরে ভেরিফিকেশন করাই নিতে হবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম। প্রিসাইজ প্ল্যানিং এ ফেজড অ্যাপ্রোচটা যদি একটু বলতেন, ফেজড অ্যাপ্রোচ। এই আপনারা পিছনে যাচ্ছেন কেন? আমরা যাই সামনে। আমরা তো ওই সময় প্রশ্ন করার চেষ্টা করছি, সমস্যা নাই, আমি উত্তর করছি। ফেস অ্যাপ্রোচের ব্যাপারটা হচ্ছে যে আমরা ডাটাটা যে মাইগ্রেশন করব কোন পদ্ধতিতে যাব, আমরা কি সম্পূর্ণটা একবারে করব, নাকি আসলে ফেজ বাই ফেজ করব, নাকি কাট অফ ডেট ধরে ধরে করব। আমাদের ডাটা প্ল্যানিং অনুযায়ী মাইগ্রেশনটাকে ফেজ বাই ফেজ, আমাদের রিস্ক অ্যাসোসিয়েট থাকবে এখানে, রিস্কটাকে রিডিউস করার জন্য আমরা এরকম করব। এমন হতে পারে আমি পুরনো 10 বছরের ডাটা মাইগ্রেট করব আসলে, সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, প্রথমে 6 মান্থের ডাটা নিয়ে একটা টেস্ট রান চালাইতে পারি, একটা ফেজ। যদি 6 মান্থের ডাটা ফুললি আমার এখানে কনভার্ট হয়ে যায়, তাহলে এই ফেজটা আমি কনফার্ম করলাম। দেন আরেকটা ফেজ হইতে পারে যে প্রথমে আমি রিপোর্টগুলো করার জন্য যে ডাটাগুলি লাগবে ওইগুলো মাইগ্রেট করলাম, পরবর্তীতে আরেকটা ফেজে আমি আমার টোটাল ডাটা বেসটাকে ট্রান্সফার করলাম।
তাহলে কি হলো, রিপোর্টের পার্ট কোনটা? কারণ আমরা যেহেতু অ্যাকাউন্ট্যান্ট মানুষ, আমাদের ভাষায় বলি যে প্রথমে কি করতে হয়, আমাদের পুরনো কোনো সফটওয়্যার থেকে নতুন সফটওয়্যারে গেলে ক্লোজিং ব্যালেন্স গুলোকে কনফার্ম করতে হয় যে কি কি ব্যালেন্স দিয়ে আমি নতুন সফটওয়্যারে যাবো। আমি অ্যাকাউন্ট্যান্টের ভাষায় বললাম, অন্য সফটওয়্যারে যাইনি। তাহলে ওই ক্লোজিং ব্যালেন্স গুলো কনফার্ম করা, ক্লোজিং ব্যালেন্সের জেনারেল লেজার গুলোকে কনফার্ম করা। তাহলে আমরা কি করব, প্রথমে ক্লোজিং ব্যালেন্স মাইগ্রেট করব না, প্রথমে আমরা টেস্ট করে ফেলে তারপরে ফেস করব যে আমরা ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3 এইভাবে। যদি ডাটার ভলিউম বড় হয় আর ছোট ডাটা হলে তাহলে হয়তো আমরা একসাথে সিঙ্গেল শটেই ম্যানেজ করতে পারবো আর কি। এটাই হচ্ছে ফেজ বাই ফেজ অ্যাপ্রোচ, কোন অ্যাপ্রোচে গেলে আমার ডাটাটাকে প্রপারলি ট্রান্সফার করার সুযোগ হবে, এবং যদি কোনো প্রবলেম হয় আমরা যেন ট্রাবল শুট করতে পারি। প্রবলেম হয়েছে, 6 মাসের ডাটাকে আমরা রিভিউ করব, যেহেতু এখানে কম ডাটা আছে ভুলটা সহজে ধরা যাবে, রাদার দেন 10 ইয়ার্স। যদি 10 বছরের ডাটা আমরা একবারে ট্রান্সফার দেই, ভিতরে কোন জিএল এ ভুল হয়েছে, কোন জিএল এ ডাটা মিসিং আছে খুঁজে পাওয়া যতটা কঠিন, 6 মাসের ডাটা আমরা যে ট্রান্সফার দিই ওখান থেকে খুঁজে পাওয়াটা তার থেকে অনেক বেশি সহজ হবে। আপনার অডিটররা তো তাই করেন, তাই না? যে অনেক কিছু একবারে খুঁজে পাওয়া যায় না, কিন্তু এটাকে ছোট ছোট করে নিয়ে আসলে প্রবলেমগুলো সহজে ফাইন্ড আউট করা যায়। আমরা সামনে যাব। ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা ডাটা মাইগ্রেশনের প্রসেসটা আইডিয়ালি বুঝলাম। এরপরে আমরা যে সফটওয়্যারটা পারচেস করেছি ওই সফটওয়্যারটাকে আমাদের অফিসে বা আমাদের প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্টেশন করা দরকার, এটাকে বলে ডেপ্লয়মেন্ট। তাহলে নিউ সিস্টেম বা নিউ সফটওয়্যারকে ডেপ্লয়মেন্টের ফেজ কি কি? প্রথমেই আমরা যদি কোনো জিনিস কিনি তাহলে ইনস্টল করতে হয়, ইনস্টলেশনের পরে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কনফিগারেশন সেট আপ করতে হবে, তারপরে আমার পুরনো সিস্টেম থেকে নিউ সিস্টেমে যে চেঞ্জগুলো আসবে চেঞ্জগুলোকে ম্যানেজ করতে হবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হতেছে আমাদের এইখানকার ডেপ্লয়মেন্ট সিস্টেম বা ডেপ্লয়মেন্ট ফেজ। তাহলে ইনস্টলেশনে কি কি লাগবে? কোনো সফটওয়্যার ইনস্টলেশন করতে হলে অবশ্যই আমাদেরকে হার্ডওয়্যারের কনফিগারেশনটা কনফার্ম করতে হবে, যে আমার যে সফটওয়্যারটা আমি পারচেস করছি ওর একটা বেসিক বা একটা প্রিসেট রিকোয়ারমেন্ট দেওয়া ছিল, যে ওর কনফিগারেশনে হার্ডওয়্যারটা রিকোয়ারমেন্ট কি কি থাকবে। ওইটা আমরা আমাদের যদি পুরনো হার্ডওয়্যারে কাভার করে তাহলে ওইটা ওইখান থেকেই থাকলো, আর না হলে নিউ পারচেস করে ইনস্টলেশন করে স্টোরেজ ম্যানেজমেন্ট করা, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, এই সব কিছু করে আমরা সফটওয়্যার ইনস্টলেশনের জন্য রেডি করব। ইনস্টলেশনের জন্য রেডি হওয়ার পরে যারা আমাদের এটার সিস্টেমের সাপ্লায়ার বা যারা ডেভেলপার তারা এটাকে এখানে ইনস্টল করবে, ইনস্টল করে প্রি ডেপ্লয়মেন্ট কনফিগারেশনটা চেক করবে। কারণ ইনস্টলেশন করার পরে যদি আমরা ওইটা আবার নতুন করে চেক করতে চাই তখন দেখা যাবে আবার রিইনস্টলেশনের প্রয়োজন হতে পারে। এই জন্যই কি বলে ইনস্টলেশনের আগে ডেপ্লয়মেন্টের কনফিগারেশনটা চেক করে দেখবে যে এই ডেপ্লয়মেন্টের কনফিগারেশন অনুযায়ী সার্ভারটা বা হার্ডওয়্যারটা রেডি কিনা। এটা একটা ফেজ। আরেকটা ফেজ হচ্ছে কনফিগারেশন। যখন আমার হার্ডওয়্যারটা রেডি, সার্ভারটা রেডি, বা আমার যেখানে আমি ডাটাটা ইনস্টলেশন করব সফটওয়্যারটা এটা রেডি, ওইটার আবার কিছু কনফিগারেশন লাগবে। আমাদের যারা সফটওয়্যার প্রোভাইডার তারাই কনফিগারেশনের রিকোয়ারমেন্টটা দিয়ে দেয়। এখানে দুইটা মেজর কনফিগারেশন থাকে। একটা হচ্ছে যে সিস্টেমের কনফিগারেশন, যে সিস্টেমটা এখানে ডেপ্লয় হবে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার সেটিং, প্যারামিটার, ওয়ার্কফ্লো এবং ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী নিডগুলি ফুলফিল করা। সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। দেন এই দুইটা পার্ট হয়ে গেলে তখন আমরা আদার যে রিলেটেড সফটওয়্যার বা রিলেটেড সিস্টেমগুলো আছে ওইগুলোকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। সে হচ্ছে যে আমরা কথার কথা বলি যে আমরা অ্যাকাউন্টিং সিস্টেম পারচেস করলাম, তাহলে অ্যাকাউন্টিং এর সঙ্গে সিআরএম কে অ্যাড করা লাগতে পারে, কাস্টমার বা ম্যানেজমেন্ট বা অন্য কোনো যদি আমাদের ইন্টিগ্রেশন সাপ্লাই চেইন থাকে, টুলস থাকে, সেগুলোকে ইন্টিগ্রেট, তাহলে এই ইন্টিগ্রেশনের পার্টটা থার্ড ফেজে হবে। তাহলে কনফিগারেশনের পার্টটা আমরা জানলাম। দেন চেঞ্জ ম্যানেজমেন্ট। চেঞ্জ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেশ কিছু জিনিস থাকে যে আমাদের আগের সফটওয়্যার থেকে নতুন সফটওয়্যারে আসলে স্ট্রাকচারাল কিছু চেঞ্জ আসে, বা এখানে এই সফটওয়্যারটা পরিচালনাগত যেটাকে হ্যান্ডলিং চেঞ্জিং বলে, যে এই যে আগের পরিচালনা থেকে এই পরিচালনায় কিছু ওয়ার্কফ্লোতে কিছু পরিবর্তন আসে। এগুলো সব কনফার্ম করে ডেপ্লয়মেন্ট প্ল্যান কনফার্ম করে টেস্টিং করে চেঞ্জ রিকোয়ারমেন্ট। এরপরে ফাইনাল হচ্ছে ডকুমেন্টেশন অফ চেঞ্জেস। কারণ আমরা যারা এখন কাজ করলাম এই সফটওয়্যারটা নিয়ে তারা অনেক প্রবলেমগুলো ইন হ্যান্ড বা অন দ্য জব সব জানলাম, প্রবলেমগুলো সলভ করলাম। যদি আমরা এই প্রতিষ্ঠানে না থাকি, বা মানুষ তো আর একজনই সারা জীবন থাকবে না, ওনারও তো মারা যেতে হতে পারে, অন্য কোনো প্রবলেম হতে পারে, উনি নাও থাকতে পারে। তাহলে এই যে সিস্টেমটা ডেভেলপমেন্ট করা হইলো এগুলো সবগুলো ডকুমেন্টেশন করতে হবে। ডকুমেন্টেশন প্রক্রিয়াটা কনফার্ম করে ক্লিয়ার করে ট্রায়াল করে ওইগুলো সাইন করে তাদের কাছে হ্যান্ড ওভার করতে হবে। এরপরে আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট। আমরা যে হার্ডওয়্যার সিস্টেমটা ডেভেলপ করলাম
বা পারচেস করলাম, এটা আমাদের জন্য একটা বড় অ্যাসেট। পাশাপাশি সফটওয়্যারটাও বড় অ্যাসেট, কিন্তু সফটওয়্যারের সেফটি সিকিউরিটি তখনই প্রপার থাকবে যখন আমার হার্ডওয়্যারটা প্রপার থাকবে। কারণ আমার সার্ভার যদি ক্র্যাশ করে, আমি যত দামি সফটওয়্যার কিনি না কেন বা যত দামি ইআরপিটাই পারচেস করি না কেন, ওইটা আসলে তখন আর অক্ষত থাকবে না। কাজেই আইটি অ্যাসেটকে ম্যানেজমেন্ট করা একটা বড় পার্ট। আইটি অ্যাসেট ম্যানেজমেন্টকে সংক্ষেপে ITAM বলে। ITAM মানে ইনফরমেশন টেকনোলজি অ্যাসেট ম্যানেজমেন্ট। যদি কোথাও আমরা ITAM দেখি তখন আমরা জেনে নিব যে আসলে এটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যাসেট ম্যানেজমেন্ট। তাহলে এইখানে আমাদের অ্যাসেটের ভিজিবিলিটি, অ্যাসেটের কস্ট ম্যানেজমেন্ট এবং অ্যাসেটের কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স বলতে আমাদের যেই সফটওয়্যার বা যেই হার্ডওয়্যারটা আমরা পারচেস করলাম, এটা লাইসেন্স, এটা ওয়ারেন্টি। কারণ এটা যদি নষ্ট হয়ে যায়, যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে বা আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, তাহলে আমরা খুব সহজেই এটা ওভারকাম করতে পারবো। বা যদি আমাদের আসলে এটার এগেনস্টে ইনশিওর করা থাকে, কমপ্লায়েন্স ইনশিওর করা থাকে, বিভিন্ন পেনাল্টিগুলো আমরা তখন প্রবলেম হলেও তাদের কাছ থেকে আমরা লিগ্যাল ক্লেম করলে ওগুলো পেয়ে যাব। পরে আমাদের আরেকটা টপিকস আছে ইফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস অফ ডেপ্লয়েড সিস্টেম। তাহলে যেই সিস্টেমটা আমরা ডেপ্লয় করলাম এইটা ইফিসিয়েন্ট ওয়েতে কাজ করছে কিনা। যেমন আমরা তো সফটওয়্যার ব্যবহার করার আগ পর্যন্ত বা সিস্টেম ব্যবহার করার আগ পর্যন্ত জানি না যে এটা কি আউটপুট দিবে, কিন্তু আমরা যখন এটা পারচেস করেছি বা যখন আমরা এটা নেয়ার জন্য এগ্রিমেন্ট করেছি, তখন তাদের কাছ থেকে ফিচার এবং কি কি পরিবর্তিত আমরা ডেলিভারি পাবো এবং ওই ডেলিভারিটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয় কিনা, এটার একটা তাদের কাছ থেকে অ্যাসুরেন্স পেয়েছিলাম বা তাদের কাছ থেকে ডকুমেন্টেশন পেয়েছিলাম। ওই ডকুমেন্টেশন অনুযায়ী ইফেক্টিভলি এই সফটওয়্যারটা রান করছে কিনা, এইটা জানা হচ্ছে খুব জরুরি। তাহলে কি কিভাবে আমরা এটা চেক করতে পারি? দুইটা মেইন প্রসেস আছে, একটা হচ্ছে রিভিউ অ্যান্ড ফিডব্যাক কালেকশন, আর একটা হচ্ছে যে আমাদের যে এরিয়াগুলো আছে এনহ্যান্সমেন্টের, ওই এরিয়াগুলো আইডেন্টিফাই করা এবং ওই এরিয়াগুলোতে ট্র্যাকিং করে দেখা যে আসলে প্রপার ডেভেলপমেন্ট হয়েছে কিনা। ইউজারের দিক থেকে ফিডব্যাক পেতে পারি, পারফরমেন্স ম্যাট্রিক্স অ্যানালাইসিস করতে পারি, সিস্টেমের হেলথ চেক করতে পারি। ইউজারের দিক থেকে কেমন, ইউজাররা যারা ব্যবহার করে তারা ব্যবহার করে বলতে পারে যে হ্যাঁ আমাদের যা যা প্রবলেম ছিল নিউ সিস্টেমে এটা ডেভেলপ করেছে বা প্রবলেমগুলো এখন আর হচ্ছে না, আমরা প্রপার আমাদের যে কাজগুলো করা সুন্দর করে করতে পারছি, এটা ইউজাররা ফিডব্যাক দিতে পারে। পারফরমেন্স বেস হতে পারে যে আমাদের আগের যেটা প্রোডাকশন ক্যাপাসিটি বেড়েছে বা রেসপন্স টাইম বেড়েছে, বা হচ্ছে যে এমন হতে পারে যে আমাদের কাস্টমার বা ইউজারদের স্যাটিসফ্যাকশন লেভেল বেড়েছে। এগুলো KPI আকারে আমরা ম্যাট্রিক্স আকারে অ্যানালাইসিস করতে পারি এবং আমাদের মতন ইন্ডাস্ট্রিতে বা সিমিলার ট্রেড ইন্ডাস্ট্রিতে যারা সফটওয়্যার ব্যবহার করে ওদের সাথে আমরা এটা কম্প্যারিজন করে দেখতে পারি যে ওরা যে প্যারামিটারে ডেলিভারি দিচ্ছে, ওদের যে কস্টিং, ওদের যে ডাউন টাইম, রেসপন্স টাইম, এগুলো আমাদের সফটওয়্যারও একই রকম। এটা অ্যানালাইসিস করে আমরা তখন বলতে পারি যে আমাদের সফটওয়্যারটা আসলে আপ টু দ্য মার্ক অথবা আমাদের রিকোয়ারমেন্টকে ফুলফিল করতেছে। সেকেন্ড আরেকটা পার্ট আমরা বললাম যে আমরা এরিয়াগুলো, এনহ্যান্সমেন্টের এরিয়াগুলোকে ফাইন্ড আউট করে এনহ্যান্সমেন্ট করতে পারি। তাহলে এনহ্যান্সমেন্টের এরিয়াগুলোর মধ্যে কি কি থাকতে পারে, যে আমাদের কি কি প্রবলেম ছিল ওই প্রবলেমগুলো বা ওই যে আগের প্রবলেমগুলো ওইগুলো যে অ্যাড্রেস করা ছিল এগুলো সলভ হয়েছে কিনা, ওই ইস্যুগুলোকে ট্র্যাকিং করা। এরপর হচ্ছে অপরচুনিটিটাকে অপটিমাইজ করা। দেখা গেল যে আমরা যে সিস্টেমটা কিনেছি ওই সিস্টেমের সাথে আরেকটা ইন্টিগ্রেটেড পার্ট আছে, ওই পার্টটুকু হলে বেটার পারফরমেন্স হয় বা এটা ফুললি অটোমেটেড হয় অথবা আরো সিকিউরড হয় অথবা এখানে স্কেলটা অনেক বেড়ে যায়, প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেড়ে যায়। এইগুলো দিয়ে আমরা আমাদের অপরচুনিটিটাকে অপটিমাইজ করতে পারি, কারণ আমরা একসাথে হয়তো পুরো সিস্টেমটা পারচেস করার সক্ষমতা নাও থাকতে পারে। সেই জন্য সেকেন্ড লেভেলে গিয়ে আমরা আমাদের অপরচুনিটিটাকে অপটিমাইজ করতে পারবো। তাহলে আমাদের সিস্টেম ডেপ্লয়মেন্ট ইমপ্লিমেন্টেশনের পরে প্রবলেম হতেই পারে। প্রবলেম যখন হবে, প্রবলেম হলে, ইনসিডেন্ট হলে এটাকে ম্যানেজমেন্ট করা, প্রবলেম অ্যান্ড ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। তাহলে যদি কোনো প্রবলেম হয় বা ইনসিডেন্ট হয় তাহলে প্রথমে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে এটার অ্যানালাইসিস করে বের করতে হবে যে এটা কোন জায়গা থেকে প্রবলেমটা হলো এবং ওটাকে প্রায়োরিটাইজ করা এবং প্রবলেমটাকে রেজুলেশন করা, মানে সলভ করে ফেলা। তাহলে ইনসিডেন্ট যদি হয় তাহলে ইনসিডেন্ট হওয়ার সাথে সাথে জানতে হবে ইনসিডেন্টটা কোন পার্ট থেকে কেন হচ্ছে, যত কুইকলি পারা যায়, যত কম সময়ে পারা যায় ইনসিডেন্টটাকে আসলে রিকগনাইজ করতে হবে এবং এটাকে আইডেন্টিফাই করতে হবে। দেন এটাকে প্রায়োরিটাইজ করা যায় এই প্রবলেমের কারণে আমার অপারেশনাল কি কি বা বিজনেসের কি কি ইম্প্যাক্ট পড়তে পারে, বিজনেস অপারেশনে কি হ্যাম্পার হতে পারে এই ইনসিডেন্টের জন্য, বা এটার ব্যাপকতা কত, সিভিয়ারিটি কত। এটা প্রায়োরিটাইজ করার সাথে সাথে আমাদেরকে সিদ্ধান্ত যেতে হবে যে এটা খুব দ্রুত সলভ করতে হবে, নাহলে আমাদের অপারেশনে প্রবলেম হতে পারে। দেন
প্রবলেম সলভিং এর জন্য আমাদের যারা সার্ভিস প্রোভাইডার থাকবে তাদের সাথে কথা বলে সিস্টেমটাকে আবার নর্মাল অপারেশনে টার্ন অ্যারাউন্ড করা। এইটুকু হয়ে গেলে যখন সিস্টেম রান করছে তখন ইনভেস্টিগেশন করে আমাদের বের করতে হবে যে এই যে প্রবলেমটা হলো এইটার কজটা কি, যেটাকে বলে রুট কজ অ্যানালাইসিস, যেন ফিউচারে এই ধরনের প্রবলেম আর না হয়। তখন ইনভেস্টিগেশন রিপোর্ট দেখে বা আমরা অনুসন্ধান করে এগুলো জানবো, এখান থেকে জেনে কি কারণে প্রবলেমটা হয়েছে ফাইন্ড আউট করতে পারলে ওইটার জন্য না হয় ওটার জন্য প্রিভেন্টিভ বা কারেক্টিভ মেজার্স বা অ্যাকশন নেওয়া হবে বা ওই ধরনের সিনারিওগুলোকে অ্যাভয়েড করে চলা হবে। দেন ইনসিডেন্টের একটা ডকুমেন্টেশন হবে, কারণ এই যে ইনভেস্টিগেশন হলো প্রত্যেকটা কেসে ইনভেস্টিগেশন করে তাহলে তাদের সময় বেশি লাগবে। যে সিমিলার টাইপের যখন ইনসিডেন্ট হবে তখন এই ডকুমেন্টেশনটা দেখে তারা প্রবলেমগুলো সলভ করতে পারবে বা ডিসিশন নিতে পারবে যে এরকম প্রবলেম আগেও হয়েছিল, ওইটার ক্ষেত্রে আমাদের এই সিদ্ধান্ত ছিল, এইভাবে আমরা ইনসিডেন্টটাকে ম্যানেজ করছি। তাহলে ইনসিডেন্টের রিপোর্ট এবং ট্রেন্ড অ্যানালাইসিস দুইটা একসাথে নিয়ে আমরা আমাদের ইনসিডেন্টগুলোকে ম্যানেজ করতে পারবো যদি ডকুমেন্টেশন প্রপার থাকে। জি, কোনো প্রশ্ন ছিল? কেউ একজন বলতে চাচ্ছিলেন কিছু? স্যার ইনসিডেন্ট রেসপন্সটা আরেকবার বলেন স্যার। ইনসিডেন্ট রেসপন্সের ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ইনসিডেন্টের নিউজটা জানবো, জানার সাথে সাথে আমাদেরকে আসলে এইটার ফাইন্ড আউট করতে হবে যে এটা কোন পার্ট থেকে হয়েছে। এই জন্য আমাদের বিভিন্ন রিপোর্ট থাকবে, লগ রিপোর্ট থাকবে, ইউজারদের রিপোর্ট থাকবে। সেই রিপোর্ট দেখে কুইকলি আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব প্রবলেমটা কোন পার্ট থেকে হয়েছে। দেন প্রবলেমটা জানার সাথে সাথে হচ্ছে যে প্রায়োরিটাইজ করা, যে প্রবলেমটা আসলে কতটা সিভিয়ার। এটা যদি মেজর হয় তাহলে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে প্রবলেম সলভ করতে পারে। যদি এটা ওইরকম মেজর প্রবলেম না হয় তাহলে হয়তো আমরা একটু সময় নিয়ে ধীরে ধীরে সুস্থিরে কাজটা করতে পারি। তাহলে প্রবলেমটা জানার সাথে সাথে, ইনসিডেন্টটা জানার সাথে সাথে আমাদেরকে বুঝতে হবে যে এটার ব্যাপকতা কত গভীর পর্যন্ত বা এটা কত বড় সমস্যা আমাদেরকে তৈরি করতে পারে। দেন এটা জেনে তারপর রেজলিউশন করা, প্রবলেমটা সলভ করা। প্রবলেম সলভ হয়ে গেলে যখন অপারেশন নর্মাল করাটা জরুরি, তারপরে আমরা রুট কজ অ্যানালাইসিস করবো, যে ইনভেস্টিগেশন করে যে এটা কেন এই প্রবলেমটা হয়েছে। প্রবলেমের রুট কজ যদি জেনে যাওয়া যায় তাহলে ওইটা আমরা প্রিভেন্টিভ অ্যাকশনে যাব যেন ফিউচারে আর ওই ধরনের প্রবলেম না হয় আমাদের সফটওয়্যার বা সিস্টেমে। দেন এইটার একটা ডকুমেন্টেশন করতে হবে, ইনসিডেন্টাল ডকুমেন্টেশন বা ইনসিডেন্ট ডকুমেন্টেশন। তাইলে পরবর্তীতে যদি সিমিলার টাইপের কোনো প্রবলেম হয় এই ডকুমেন্ট দেখে তারা রেজলিউশন করতে পারবে, মানে প্রবলেমটা সলভ করতে পারবে। আমি যদি নাও থাকি, আমি ঠিক না, মানে যিনি এই প্রবলেমটা সলভ করেছেন উনি যদি নাও থাকেন তাহলেও আসলে এই প্রবলেমটা যেন সহজেই সমাধান করে ফেলা যায়, এই জন্য ডকুমেন্টেশনটা করে ফেলতে হবে। দেন আমরা চেঞ্জ করে আসলাম, ইনসিডেন্ট ম্যানেজমেন্টের প্রক্রিয়াটা জানলাম, অনেক দূর আমাদের সিস্টেম আগিয়ে গিয়েছে। এখন সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু চেঞ্জ করতে হয়, আপডেট করতে হয়, ভার্সন চেঞ্জ করতে হয় বা হচ্ছে যে মেইনটেনেন্স গুলো করতে হয়। এই জন্য সিস্টেমেটিক্যাল ওয়েতেই আমাদের চেঞ্জগুলোকে প্রসেসের মধ্যে দিয়ে চেঞ্জগুলোকে ম্যানেজ করতে হয়। এই জন্য বলতেছে কি ম্যানেজিং চেঞ্জেস সিস্টেমেটিক্যালি। তাহলে আমাদের জানতে হবে চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেস এবং সফটওয়্যার আমরা যেটা কিনেছি এটার আপডেট বা প্যাচটাকে বলা হয়, এটাও একটা আপডেটের একটা অংশ। যে যদি কোনো ছোটখাটো বাগ থাকে, বাগ ফিক্সিং করে তারা যে আপডেট ভার্সন বা টুলসটা তারা দেয় ডেপ্লয়মেন্ট করার জন্য, ওটাকে বলে প্যাচ। আর সফটওয়্যার আপডেট হচ্ছে ভার্সন আপডেট বা কোনো একটা টেবিলের আপডেট বা সফটওয়্যারের লেজারের আপডেট, নতুন কোনো পদ্ধতি বা নতুন কোনো আইনের কারণে চেঞ্জ করতে হয়েছে এরকম। তাহলে আমাদের চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যেও তিনটা পার্ট আছে, একটা হচ্ছে চেঞ্জ রিকোয়েস্ট অ্যান্ড অ্যাপ্রুভাল, ভার্সন কন্ট্রোল, দেন হচ্ছে শিডিউল মেইনটেনেন্স। কারণ অবশ্যই যে কোনো প্রোডাক্টের বা যে কোনো সফটওয়্যারের একটা রেগুলার মেইনটেনেন্সের প্রয়োজন হয়। এই জন্য আমাদের যারা সফটওয়্যার প্রোভাইডার বা ডেভেলপিং অথরিটি তাদের সাথে কথা বলে কি কি সময়ে কোন কোন সময়ে কতদিন পর পর মিনিমাম এটার একটা মেইনটেনেন্স করতে হবে এটা জেনে নিয়ে রেগুলার মেইনটেনেন্সটা করা। আর সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে দেখা যায় যে যেই সফটওয়্যার যে প্রতিষ্ঠান থেকে আমরা কিনলাম ওই প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় পর পর তাদের প্রোডাক্টগুলোকে আপডেট করতে থাকে। ওই আপডেটগুলো যেন আমরা সঠিক সময় পেয়ে যাই, এই জন্য আমাদের তাদের সাথে একটা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট থাকতে পারে বা তাদের সাথে একটা পেইড এগ্রিমেন্ট থাকতে পারে। তো যখনই ভার্সন ডেভেলপ হবে আপনি আমাদেরকে ভার্সন ডেভেলপমেন্টটা দিয়ে দিলে আমরা হয়তো প্রযোজ্য ক্ষেত্রে ওটার জন্য নির্দিষ্ট পেমেন্টটা করে দিব। আর অবশ্যই নতুন কোনো ভার্সনকে ইমপ্লিমেন্ট করার আগে ওইটার একটু টেস্টিং করে দেখা যায় নিউ ডেপ্লয়মেন্টে আমাদের অপারেশনে কোনো থ্রেট আসে কিনা।
কারণ যখন কোনো আপডেট চেঞ্জ আনা হয় তখন তো আমাদের মতো করে আমার প্রতিষ্ঠানকে অ্যানালাইসিস করে চেঞ্জটা করা হয় না, তখন হয়তো ওভারঅল সিনারিও বেস চেঞ্জটা হয়। তাহলে ওই চেঞ্জটা আমাদের প্রতিষ্ঠানে যেহেতু কাস্টমাইজ কিছু ব্যাপার থাকে, এখানে এসে কোনো প্রবলেম করবে কিনা এই জন্য ওই আপডেট ভার্সনটা ডেপ্লয়মেন্ট করার আগে একটু টেস্টিং করে নেওয়া। আমরা একটু আগে বলতেছিলাম যে আমাদের সার্ভিস লেভেল এগ্রিমেন্ট থাকবে। সার্ভিস লেভেল এগ্রিমেন্টকে সংক্ষেপে এসএলএ বলে। এসএলএ করার জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়, তাদের ডেফিনেশনটা কি হবে, কিভাবে সার্ভিস লেভেল এগ্রিমেন্টটা আমরা করব, দেন ওই এগ্রিমেন্টের কি কি আমাদের এক্সপেকটেশন থাকবে এবং কত সময়ের মধ্যে আমাদের সার্ভিস প্রোভাইডাররা সার্ভিস প্রোভাইড করবে, এই যে আমাদের রিকোয়ার্ড বা রিলেটেড যে ব্যাপারগুলো, এই সবগুলো কনসিডার করে আসলে আমাদের সিস্টেমটা রিলেটেড এগ্রিমেন্টটা করতে হবে, যেটাকে আমরা বলি সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, সংক্ষেপে এসএলএ। তাহলে সার্ভিসের এক্সপেকটেশনটা ক্লিয়ারলি আমাদেরকে ডিফাইন করতে হবে এবং কোন ম্যাট্রিক্স অনুযায়ী তারা আমাদেরকে সার্ভিস প্রোভাইড করবে এটাও ক্লিয়ার করতে হবে, একদম রিটেন থাকবে। এবং সিস্টেম কত সময়ের মধ্যে তারা আপডেট করবে বা রেডি করবে, এই আপ টাইমটাও একটা এস্টিমেটেড পিরিয়ড বলে দেওয়া থাকবে, যে আমাদের সিস্টেম যদি কোনো প্রবলেম করে তাহলে তারা আসলে উইদিন 3 আওয়ার বা উইদিন 6 আওয়ার বা হচ্ছে খুব বড় ধরনের প্রবলেম হলে 24 আওয়ারের মধ্যে আমাদের সার্ভিস প্রোভাইডাররা আপডেট করে দিবে। কাজেই এইটুকু সময় পর্যন্ত আমাদের বিজনেসের ইন্টারাপশন যেন হইলেও কোনো সমস্যা না হয়, এটার ব্যাকআপ সিস্টেম আমাদেরকে ডেভেলপ করে ফেলতে হবে। আবার প্রত্যেক ক্ষেত্রেই আমাদের সার্ভিস লেভেল এগ্রিমেন্ট করতে গেলে একটা নেগোসিয়েশনের প্রয়োজন হয়। নেগোসিয়েশনটা দুইটা পার্ট থেকে, একটা হচ্ছে রিয়েলিস্টিক টার্গেট, আসলেই 10 মিনিটের মধ্যে যদি সিস্টেম ডেভেলপমেন্ট করার সুযোগ থাকে বা পারফরমেন্স ডেভেলপ করার সুযোগ, তাহলে 10 মিনিটের মধ্যেই সে সলভ করে দিবা। না হলে আমাদের এই ধরনের যারা বিজনেস বডিতে কাজ করে স্টেক হোল্ডারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এগ্রিমেন্টটাকে অ্যালাইন করা। যেমন ওনাররা যদি বলে যে ঠিক আছে 1 আওয়ার সার্ভিস ইন্টারাপশন থাকলে আমাদের বিজনেসে বড় ধরনের কোনো হ্যাম্পার হবে না, তাহলে ওই এগ্রিমেন্ট ওইভাবেই থাকতে পারে যে সার্ভিস ইন্টারাপশনে হলে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে আমাদেরকে আপ টাইমের মধ্যে করে নিতে হবে। সার্ভিস লেভেল এগ্রিমেন্টকে মাঝে মাঝে মনিটর করতে হবে যে আসলে এগ্রিমেন্ট যারা করেছে বা যারা সার্ভিস প্রোভাইডার তাদের ওই সার্ভিস প্রোভাইডার করার মতন ক্যাপাসিটি আছে কিনা, তাদের পারফরমেন্সগুলোকে মনিটর করা, তাদের সাথে একটা ড্যাশবোর্ড বা তাদের কমপ্লায়েন্সের রিয়েল টাইম ইনফরমেশনগুলো জেনে রাখা, পাশাপাশি হচ্ছে তাদের সাথে পিরিয়ডিক্যালি যোগাযোগ রক্ষা করা, আমাদের বিজনেস গোল অনুযায়ী রিলেভেন্ট ইনফরমেশনগুলো শেয়ার করে তাদের সাথে আমাদের বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যানালাইসিস করে মিলিয়ে রাখা। দেন যদি আমাদের এই পার্টটুকু কমপ্লিট হয়ে যায়, ফাইনাল থাকে হচ্ছে পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ। এটাই আমাদের লাস্ট টপিকস আমাদের ওই লার্নিং অবজেক্টিভ ট্যুর। পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ এর ক্ষেত্রে মেজর পার্ট হচ্ছে যে আমরা যে সিস্টেমটাকে ডেভেলপ করলাম এই সিস্টেমটা রিলায়েবল ওয়েতে সিস্টেমেটিক্যালি পারফরমেন্স করে যাবে স্ট্যান্ডার্ড মার্ক পর্যন্ত, তার অপারেশনটা চলতে থাকবে। কাজেই যদি কোনো কারণে স্ট্যান্ডার্ডটা ফল করে বা সেমি স্ট্যান্ডার্ড হয়ে যায়, তাহলে আমাদের অপারেশনে হ্যাম্পার হবে, প্রোডাকশনে হ্যাম্পার হবে বা সার্ভিসে হ্যাম্পার হবে। তাহলে এই পার্টগুলো যেন না ঘটে এই জন্য রেগুলার বেসিসে ইমপ্লিমেন্টেশনের পরেও একটা রিভিউ চলমান থাকবে। এরপরে আমাদের যখন কোনো প্রবলেম হয় ওই প্রবলেমের জন্য আমরা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট করার পরে ডকুমেন্টেশন করি, ওই ডকুমেন্টগুলো আমাদের টিম মেম্বাররা যারা থাকবে তাদেরকে মাঝে মাঝে রিভিউ করানো এবং তাদেরকে এই সম্বন্ধে ওয়েল অ্যাকনলেজ করা, তারা যেন ইমপ্লিমেন্টেশন সম্বন্ধে সবাই জানে এবং তারা ফিউচারেও এই ইমপ্লিমেন্টেশনগুলো মেনটেন করতে পারে। এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, আমাদের টিম মেম্বারদেরকে এই প্রোডাক্ট সম্বন্ধে, সার্ভিস সম্বন্ধে বা আমাদের সফটওয়্যার টেকনোলজি ট্রেন্ড সম্বন্ধে, বিজনেসের যে চেঞ্জ রিকোয়ারমেন্ট এই সম্বন্ধে রেগুলার তাদেরকে আপডেট করা বা তাদেরকে রেগুলার ট্রেনিং করানো, ওই সিস্টেমটার সম্বন্ধে যেন তারা আপডেট ইনফরমেশন সব জেনে যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা মেনটেন করতে পারি। তাহলে আমাদের যে সিলেবাসের টপিকসগুলো ছিল, টপিকসগুলো আমরা খুব সংক্ষেপে, ঠিক না, মোটামুটি একটা ইলাবোরেট ওয়েতে পার্শিয়ালি সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমরা একটু দেখি যে আমরা এটা সবাই বুঝতে পারছি কিনা টপিকসগুলো। পার্টিসিপেন্টদের মধ্যে থেকে যদি কেউ শেয়ার করেন যে আমরা যে টপিকসগুলো আজকে শেয়ার করলাম, আলোচনা করলাম, এগুলো আমরা বেসিক লেভেলে বুঝতে পারছি। কারণ এটার পরে আমরা আরো কিছু রিলেটেড ম্যাটেরিয়াল শেয়ার করব, আপনারা কিছু পড়বেন, তারপরে যখন প্রিপারেশন নিতে যাবেন তখন বুঝতে পারবেন যে আমরা সঠিকভাবে প্রিপারেশন নিতে পারছি কিনা। কারণ কিছু এমসিকিউ আমরা স্যাম্পল আকারে শেয়ার করব পরবর্তী ক্লাস। স্যার একটা কোশ্চেন, প্লিজ।
স্যার এই যে ফার্স্ট যেটা ডেটা ইন্টিগ্রিটি, ওখানে যে তিনটা ইয়া দেওয়া আছে, ওগুলো কি সিকোয়েন্সিয়াল ভাবে যাবে, মানে ডাটা ম্যাপিং, তারপর ভ্যালিডেশন, তারপর ক্লিনজিং, এরকম নাকি? হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি যাবে, জি। ওকে। কারণ ম্যাপিং করতে গেলে আমরা জানবো যে এখানে ইররিলেভেন্ট ডাটা কি আছে, কারণ নতুন টেবিলে কি কি প্রয়োজন আর পুরনো টেবিলে কি কি আছে এটা জেনেই তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো। ম্যাপিংটা করলে তখন আমাদের জন্য আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে, তখন বলতে পারবো যে এখানে ইররিলেভেন্ট ডাটা আছে অথবা অবসোলেট ডাটা আছে অথবা এখানে আননেসেসারি ডাটা আছে, বলতে পারবো তখন আমরা। স্যার এই আর এখানে ক্লিনজিংটাও সেম মনে হচ্ছে না, যে ম্যাপিং এর মতো? ক্লিনজিংটাও সেম। ম্যাপিং করার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কি কি বাদ যাবে, বাদ দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ক্লিনজিং, আর কি কি বাদ দিব এটা ফাইন্ড আউট করার প্রক্রিয়া হচ্ছে ডাটা ম্যাপিং। স্যার এই প্রক্রিয়া তো প্রত্যেকটা জিনিস সিকোয়েন্সিয়ালি করতে হবে, জি, সিকোয়েন্সিয়ালি করতে হবে, একদম ঠিক। কারণ আগে পরে করার আসলে কোনো অপশনই নেই। না, কারণ আমি যদি আগে অনেকগুলো ডাটা বাদ দিয়ে দেই, ডিলিট করে ফেলি ক্লিনজিং করতে গিয়ে, তারপরে ম্যাপিং করতে গিয়ে দেখলাম যে এখান থেকে দুইটা ডাটা আমার প্রয়োজন ছিল, তাহলে কি হলো, আবার পিছনে যেতে হবে। একজন প্রশ্ন করছে তো, এই জন্য পুরো ব্যাপারটা আর কি ক্লিয়ারের জন্য বললাম আর কি। না না, ভালো হয়েছে। প্রশ্ন আমরা যত করব আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে, বা আমিও চেষ্টা করবো যেন আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারি। তো আমাদের যদি প্রশ্ন না থাকে চাইলে আমরা আজকের সেশন শেষ করতে পারি, হয়তো আমাদের আগেই শেষ হয়ে গেল, সমস্যা নেই, আপনার একটু রেস্ট নেন, নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন নিতে পারবেন। বইয়ের ব্যাপারে যদি একটু বলতেন, বই কোন থেকে দিয়ে সংগ্রহ করবো, কারণ সবাই তো বইয়ের ঢাকায়। ব্যাপারে অফিসিয়ালি বলার কিছু নাই, নীলক্ষেতে আমাদের ইনফরমেশন টেকনোলজি সার্টিফিকেট লেভেলের বই কিনতে পাওয়া যায়, কিনে ফেলবেন। 2-3টা বই পাওয়া যায় আমি তো নীলক্ষেতে স্যার, আমাদের। আমি তো জি, বরিশাল, বলেন। মানে আমি তো ঢাকায় না স্যার, তাহলে। আপনি ঢাকার বাইরে? জি স্যার। ঢাকার বাইরে হলে আপনার কোনো বন্ধু কলিগের কাছ থেকে যারা কিনেছে তাদের কাছ থেকে দোকানের নাম্বারটা নেবেন, ওরা কুরিয়ারে দিয়ে দিবে, এছাড়া তো আপনার কোনো সুযোগ নাই। আপনার সাজেশনে স্যার আছে কোনো সব যারা ওরা বিক্রি করে? আমরা তো অফিসিয়ালি সাজেশন দিতে পারি না, তবে এখানে কয়েকটা বই পাওয়া যায়। আমাদের ইমরুল কায়েস ভাই বই করেছেন, লিখেছেন, ওটা নেওয়া যায়। তারপরে মনোয়ার ভাইয়ের একটা বই আছে, মনোয়ার হোসেন এফসি, ওনার একটা বই আছে, এটাও ভালো মোটামুটি। তো আপনারা এই দুইটাই সংগ্রহ করতে পারেন, দুটার মধ্যে থেকেই রিলেটেড কিছু প্রশ্ন হবেন, বাট এটা অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি। স্যার আপনি কয়েকটা ইমেল করবে বলছেন, যে ওটুকু দিয়ে দিবেন? বুঝতে পারিনি কোনটা? আপনি ইমেলে দুইটা কি সাজেশন দিয়ে দিবেন বলছিলেন যে? সাজেশন না, আমি দুইটা বই শেয়ার করব, দুইটা বইয়ের আচ্ছা পিডিএফ শেয়ার করব, দিয়ে দিব, আজকেই দিয়ে দিব। আচ্ছা স্যার আমাদেরকে যে এখানে মামুন সাহেব ইমেল করেছে, ওই ইমেইলে সম্ভবত আপনারা সবাই আছেন, আমি ওখানে রিপ্লাই টু অল দিয়ে দিব। স্যার এখন একটা কথা স্যার, সর্বোপরি মনোয়ার্সের বইটা পড়লে কি স্যার আইটি ইনফরমেশন টেকনোলজি পার্টটা ইয়া হয়, কভার হয়? এটা বলা খুবই মুশকিল, কারণ যিনি প্রশ্ন করবেন উনি যে কোথা থেকে প্রশ্ন করবেন আমরা কেউই জানি না। ওনার জন্য ওপেন, প্রফেশনাল এক্সাম তো, প্রফেশনাল এক্সামে কোশ্চেন করার পার্টটা ওপেন করা আছে। উনি টপিকসকে রেখে, মাথায় রেখে বা টপিকসকে কাভার করে যে কোনো জায়গা থেকেই কোশ্চেন করতে পারেন। কোশ্চেন কিভাবে হবে ওইটা আমরা ওই যে শুরুতে আলোচনা করলাম, প্রশ্ন কি কি ধরনের হতে পারে। স্যার আমাদের এখন যে স্যার চ্যাপ্টার এটা গুলো কি দেওয়া আছে একাধিক বা বই টপিক পড়তে গুলো হবে? দেওয়া আছে, জি, বুঝতে পারি নাই। একাধিক বই পড়তে হবে স্যার আমাদের এই জন্য? না না না, একটা বই পড়েন, নলেজ ডেভেলপমেন্ট করি আমরা, একাধিক বই পড়তে হবে রিকমেন্ডেড না, বাট যে কোনো একটা ফলো করলেই হয়। বাট এটা বলা খুবই মুশকিল যে একটা বই থেকে সব প্রশ্ন উত্তর আমরা পেয়ে যাব, সেটাই বলতে আছি, যেটা খুব বলা মুশকিল, এটা সম্ভব না। স্যার আমাদের যে সিলেবাসে যে টপিক গুলো দেওয়া আছে বা যে চ্যাপ্টার গুলো দেওয়া আছে সেই চ্যাপ্টার গুলোর মধ্যে তো আসবে, তাই না? হ্যাঁ, এইটা মোটামুটি নিশ্চিত, এই টপিকসের বাইরে যাবে না। জি স্যার। আইসিবির মূল বিষয়টা হলো পড়া, জি, যত পড়বেন এটাই লাভ, এটাই লাভ। হ্যাঁ, আর স্যার ওই ওই পড়ার বাইরে কোনো অপশন নেই। ওই বইগুলোতে কিছু টপিক ওয়াইজ সুন্দরভাবে মানে গুছাইয়া আলোচনা গুছায় করা দেওয়া হয়? আছে, হ্যাঁ হ্যাঁ, একদম সুন্দর করে গুছায় দেওয়া আছে। ও আচ্ছা। ওটা আসসালামু কি স্যার আলাইকুম একদম স্যার। আগাটুকুরা শেষ করতে হবে পুরো বইটাই? পুরো বইটাই তো আমাদের এই টপিকসের উপরে লেখা, এখন আপনি যতটুকু কভার করতে পারেন। ওকে ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে স্লাইডটা থেকে আমাদের পড়াচ্ছেন ওইটা কি আমাদের সাথে শেয়ার করা যায়? জি, আমি ইমেইলে দিয়ে দিব। জি স্যার, তবে এটা থ্যাংক ইউ। কিন্তু হচ্ছে যে কোনো বই থেকে কপি করা না, বিভিন্ন জায়গা থেকে কাট পেস্ট করা, এটা হচ্ছে নলেজ ডেভেলপমেন্টের জন্য।
জি স্যার, এখানে সাজানো আছে সুন্দর মতো, পড়ার হ্যাঁ জন্য ইজি হবে আর কি বুঝতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে এটা হচ্ছে আমাদের বেসিকটা ডেভেলপমেন্ট করার জন্য, যখন আমরা এমসিকিউ বা এই রিলেটেড টপিকস গুলো পড়তে যাব, এই কিওয়ার্ড গুলো জানা থাকলে বা এই টপিক গুলো জানা থাকলে বুঝতে সহজ হবে, এরকম করে আমি এটা বানিয়েছি। না স্যার, জিনিসটা অনেক সুন্দর হয়েছে, জি কারণ আমি স্যার, একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট সিকোয়েন্সিয়ালি ছিলাম দেওয়া তো। আছে। পুরা গোলাইভের আগ পর্যন্ত যত ধরনের কার্যক্রম সব জি, স্যার আপনি খুব সুন্দরভাবে একটা খুব প্রেজেন্টেশন। সংক্ষিপ্ত করে, কিন্তু সুন্দর হলো সংক্ষিপ্ত। হ্যাঁ, কারণ আমি এসিপির একটা টিমে ছিলাম তো, গোলাইভ হ্যাঁ, পর্যন্ত দেখলাম যে প্রত্যেকটা অভিজ্ঞতা এখানে মানে সংক্ষেপে অ্যাড করা আছে। কারণ আমি ওই যে আগে এই জন্য বললাম যে খুব বড় করে বলার সুযোগ নাই, কারণ আমাদের তো একটা ক্লাসের মধ্যে সবকিছু কভার করতে পারি না আমরা, এটা লিমিটেশন আছে, আপনারা জানেন। জি স্যার। ঠিক আছে, স্যার, আপনার তাহলে এই আমরা, বেসিক গুলো নিয়ে আমরা এক্সপ্লেনেশন গুলো নিজে থেকে পড়ে নিব আর কি, না স্যার? জি জি জি, নিজে থেকে পড়ে নেবেন, এটাই আমরা বলতে চাচ্ছি। টপিকস গুলো আপনারা আপনাদের মতো করে খুঁজে পড়ে নেবেন। স্যার এই শীটটা একটু ইসে দিয়ে দেন না, যে স্যার এখানে মেসেঞ্জারে। আমি এটা পিডিএফ করে আপনাদেরকে ইমেলে দিয়ে দিচ্ছি, এটা ওয়ার্ড ফাইল, তো ওয়ার্ড ফাইল অনেক সময় দেখা যায় যে ভেঙে যেতে পারে। ঠিক আছে। ওকে জি, স্যার, আসসালামু ঠিক আছে, আলাইকুম। থ্যাংক ইউ। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাইয়া কি আছেন মিটিং এ?